কিন্তু এখন একটু নতুন কথাও বলার ব্যাপার আছে। আর তোমাদের সাজেশন, তোমাদের কথা একটু মূল্য আছে, একটু না অনেকখানি মূল্য। এটা প্রায় 25 বছর হয়ে গেল এই তবলার, কার সাথে বাজাইনি, ভীমসেন সব বাজিয়েছি। কখন ডিটা দেবে, ডিটা কে একটু লাই বললে, ফার্স্টে লাই যে বলটা পড়বে, লাইটা লাইটা আসছে। 30 বছর আগে ছেড়ে দিয়েছি তবলা বাজানো, বাবা মারা গেছেন আর তবলায় হাতই দিই। এই পাল্লায় 40 বছর বাদে হঠাৎ আমায় চেপে ধরেছে, যেহেতু শিখেছি। কেন শিখেছি? ধাগ তাকেটে ধাতরে কেটে ধেতে তে কাতা গা দিগে নে নাগতে রে কেটে তেরে কেটে ধাতরে কেটে ধেতে তে কতা গদিগে নে ধাগ তাকেটে ধাতরে কেটে ধেতে তে কতা গদিগে নে নাগা তেরে কেটে কি হলো এটা? হলো হলো এটা এই জন্য তবলা দিয়ে আমরা শুরু করলাম, কেননা খোকাদা আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী সুপর্ণকান্তি ঘোষ এবং আমাদের সৌম্য, এদের পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই। এরা যথেষ্ট তাদের কাজ দিয়ে আপনাদের কাছে পৌঁছেছে। কিন্তু আমার এই ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে আজকে একটা নতুনভাবে আমরা শুরু করলাম। আজকের এই সেটটা খুব ইন্টারেস্টিং আমার জন্য। প্রথমত তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। তোমাকে যারা দেখছেন তাদেরকেও নমস্কার, গুরুজনদের প্রণাম জানাই। তোমরা এসছো এবং আমার কাছে একটা বিরাট বড় পাওনা। না না, কেননা একজন আমার বন্ধুর ছেলে আর একজন আমার গুরুর ছেলে। আমি এটা ও জানে আমি ভীষণ বলি, কেননা আমরা যারা গান বাজনাটাকে একটু অন্যভাবে বোঝবার চেষ্টা করেছি, যারা যারা আমাদের সমৃদ্ধ করেছে ছোটবেলা থেকে, তো এটা নিয়ে তোমার সাথে পরে কথা বলবো, তোমার সাথেও, যে কিছু কিছু লোক গুরু হয়ে যায় প্রথম থেকে, তাদের গুরু গুরু মনে হয়, তাদের কম্পোজিশন শুনে মনে ওরে বাদ ভগবান। তার মধ্যে শ্রদ্ধেয় শ্রী নচিকেতা ঘোষ মহাশয়ের সুযোগ্য সন্তান আমার ডান দিকে বসে আছে, তার কম্পোজিশন যখন শুনেছি তখন মনে হচ্ছে ওরে বাপরে বাপ কি কম্পোজিশন। আর তবলা দিয়ে শুরু করলাম এই কারণে যে খোকাদা পণ্ডিত গোবিন্দ বোস মহাশয়ের, আমার খুব প্রিয় গোবিন্দদা, তার সুযোগ্য ছাত্র, 10 বছর তবলা শিখেছে। তো ওর ইচ্ছে ছিল যে আমার এপিসোড এসছে একটু তবলা দিয়ে শুরু হোক, আমি একটু এই সুযোগে একটু তবলা পিটিয়ে দিলাম। আর সৌম্য অসাধারণ গিটার বাজায়, শ্রী সুধীন দাশগুপ্ত মহাশয়ের ছেলে। তো আজকে বুঝতেই পারছেন যে কি হতে চলেছে, আমি খুব এক্সাইটেড। কি যে হবে কে জানে, কি যে হবে কে জানে। কেন আমি নিজে, বাবা তো গুরুস্থানীয়, আর যারা গুরুস্থানীয় সলিল কাকু পশ্চিমবঙ্গে, মানে আমি যাদের দেখেছি, এবং সুধীন কাকু, হেমন্ত কাকু, শ্যামল মিত্র, আরও আছেন, মানব কাকু, সব ঠিক আছে, কিন্তু বাবা সুধীন কাকু ফিল্ম মিউজিক, এটা আসবো, এটা ওটা একটা পিরিয়ড যেন, ওখানে কেউ ঢুকতেই পারেনি। কেন পারিনি ওটা আমি কথা বলবো, ওটা তো আসবো। খোকাদা অনেক কথা অন্যভাবে হবে। তুমি যেভাবে তোমার অনেক ইন্টারভিউ আমরা সবসময় দেখি, সেখানে এরকম ধরনের কথা তো আসে। আজকে একটু অন্যরকমভাবে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব মিউজিক্যালি। এখানে 3 জন মিউজিশিয়ান আমরা বসেছি। তো এখানে আমার এই পডকাস্টটাকে আমি নাম দিয়েছি সোশিও মিউজিক্যাল পডকাস্ট।
সোশিও পলিটিক্যাল তো লোকে বলে, আমারটা হচ্ছে সোশিও মিউজিক্যাল। এখানে আমরা মিউজিক নিয়ে বেশি কথা বলবো। আর আমরা মিউজিশিয়ান তো সোসাইটির বাইরে তো নই, সোসাইটির মধ্যেই তো আমরা। তো সুতরাং কিভাবে সোসাইটির সব কিছু ইনফ্লুয়েন্সড হয়। খালি গান বাজনা নয়, ইম্প্যাক্ট অফ সোসাইটি অন মিউজিক এন্ড ভাইস ভার্সা। অ্যান্ড ভাইস ভার্সা, এটা তো এই নিয়ে তো কথা বলবোই। তোমাকে কিভাবে ইম্প্যাক্ট করেছে, তুমি এত অসাধারণ সব কম্পোজিশন তোমার নিজের আছে, তোমারও যখন কম্পোজিশন তুমি করো, ইউ আর ফ্যান্টাস্টিক গেট আপ দেয়ার। তো কিভাবে ইনফ্লুয়েন্সড হয় সেগুলো তো বলবো, কিন্তু তার আগে একটা বলি, এখানে আমরা কিন্তু সবাই সবাইকে কিন্তু প্রশ্ন করি, কথায় বলি, যার যেরকম প্রশ্ন থাকে। আমার ডেফিনেটলি বেশি প্রশ্ন থাকবে। তার প্রথমটা হচ্ছে যে, এই যে বললাম না, তোমার বাবাকে আমি গুরু বললাম, ওর বাবাকে আমি বন্ধু বললাম। এর কারণ হচ্ছে আমাদের কলেজ ছাড়ার পরে একটা ভ্যাকুয়াম আসে না জীবনে, নানানভাবে, সেটা প্রেম ঘটিত হোক আর পড়াশোনা ঘটিত হোক, বা কি করব কিছু জানি না, তবলাও বাজাচ্ছি, সব কিছু বাজাচ্ছি, তখন এইবার আমাদের কি করতে হবে, আদৌ তবলা নিয়েই থাকবো কি না, ব্রেকের অপেক্ষা, কি হবে না হবে। আচ্ছা, এই সম্বন্ধে কিছু প্রশ্ন করা যেতে পারে? হ্যাঁ, পরে করো। হ্যাঁ, অবশ্যই করো। সেইখানে বেশ কয়েকজন তখন গুরু হিসাবে এসছেন, তার মধ্যে সলিল চৌধুরী মহাশয় একজন, নচিকেতা ঘোষ মহাশয় একজন, আবার ওদিকে মদন মোহনজি একজন, জয়দেব। বম্বেতে যেও না, বম্বেতে গেলে তো পুরো অনেকখানি। আমরা তো সব শুনেছি। পঞ্চমদা কিন্তু গুরু হিসাবে আসেন আমার কাছে। পঞ্চমদা আর দুজন লোক, এটা আমার পার্সপেক্টিভ। আচ্ছা, আমার পার্সপেক্টিভে দুজন আমার তখন খুব বন্ধু ভাবে এসেছিল, এখনও তারা বন্ধুই আছে, পরে আরও বন্ধু বেড়েছে। একজন ডেফিনেটলি শ্রী সুধীন দাশগুপ্ত মহাশয়। আমি কেন জানি না, আমার ওনার কম্পোজিশন শুনলে মনে হতো, বা কিন্তু আমার বেশ ভালো বন্ধু, বেশ কথা বলতে পারছি তো। আর তোমার বাবার কম্পোজিশন শুনলে মনে হতো, রে বাবা রে বাবা, কি যে হচ্ছে, কি করে হচ্ছে, মানে এরকম একটা আনপ্রেডিক্টেবল। আর ও বাবার কম্পোজিশন শুনে মনে হলো মনটা ভরে যায়, মনটা ভরে গেল। আবার মনে হচ্ছে কি ভ্যারাইটি, আমার শেষ বিচারের আশায় শুনছি, চোখ দিয়ে জল পড়ছে, আবার জীবনে কি পাবো না, আবার হয়তো তোমারই জন্য, আবার ওই মানে বলো না, মন মঞ্জোছনায় বাবার সুর, তোমার বাবার সুর। না 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 না, বলো না, এই মিলেমিশে এক হয়ে যায় একটা জায়গায় গিয়ে। ওই বলো না যে, আরে আরে কত কত বলবে, সেটাই বলছি। ওই যে গানটা বলছিলাম শ্যামল কাকুর সাথে ডুয়েট, সন্ধ্যা পিসির, সারাদিন সারাদিন তোমার কথাই মনে পড়ে, যখনই একা একা থাকি। আমি সপ্তাহে তো একাধবার, আমার বোন, বড় বোন, ও তো সন্ধ্যা পিসির সাথে রেয়াজ করতো, আর একবার করে নয় সন্ধ্যা পিসি ফোন করতেন, নয় আমি ফোন করতাম। ফোনের ডিউরেশন হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। সন্ধ্যা পিসি গাইবেন, আমি শুনবো, আমি গাইবো, সন্ধ্যা পিসি শুনবেন। হ্যাঁ রে কোকা, এই তো ভয়েসের লেভেল। তোর ওই গানটা মনে আছে নচিদার, ওই যে কত দূর ওই পথ আমায় নিয়ে যাবে। হ্যাঁ, মনে থাকবে না কেন, আমি শেখাই। বলে একটু শোনাবি, আমি ভুলে গেছি। এরকম হতো। আর আমি শেষে 2টো গান বলতাম। একটা হচ্ছে সুধীন কাকুর সুরে, কতদিন তোমার কথাই মনে পড়ে, যখনই একা একা থাকে। আর বিখ্যাত গান অনুপম ঘটকের, নট গানে মোর কর ইন্দ্রধনু, অন্য একটা গান মনে পড়ছে না এখন, যাই, ভীষণ ভালো, ভীষণ জানা গান, রবীন চট্টোপাধ্যায়। এদের তো নামও জানে না কেউ এখনকার বাঙালিরা। হ্যাঁ, তো কিছু করার নেই, ঝুঁটি বাঁধা, তারা গায়ে উল্কি করা, কানে দুল পরা, যে যা আছে ভালো থাক, সুখে থাক, সেইটাই হচ্ছে কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই গান শুনে আমরা বড় হয়েছি। বাবার গান, সুধীন কাকুর গান, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন একদিন দল বেঁধে কজনে মিলে, আমার মুখস্থ সুধীন কাকুর নেয়ার লেখাগুলো নিয়ে নালে গাইতাম। পিকনিক গাও, একটুখানি গাও না, কথাগুলো মনে, ওই গানটা বলো, একদিন দল বেঁধে, আমি তো বাজাতাম বাবার সাথে। একটা রিদমের অদ্ভুত প্যাটার্ন করেছিলেন, সেটা তো আমি বলছিলাম ওকে। একটা আমরা ক্যালিপসো ভাবে করেছিলাম। না ক্যালিপসো নয়, ইট ওয়াজ নট ক্যালিপসো, একটা সুইং টাইপের ছিল, মানে
না 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 এই ইট ওয়াজ নট দ্যাট, না না আমরা এটা করেছি ইট ওয়াজ ডেফিনেটলি নট দ্যাট। ওরা একটা একদিন দল বেঁধে সখ কজনে মিলে দা 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 ঠিক তা তাক তা ধিক 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 তা তাক তা ধিক ধিক ধিক, এই একটা তা তাক তা ধিক ধিক ধিক, এই একটা মাঝখানে একটা দিয়েছিল, এত সুন্দর মনে হচ্ছে যেন কিছু তো করে যাচ্ছি। আমি জানি না, ছবি দেখা তো তখনকার দিনে আমাদের অ্যালাউড ছিল না। ওরা ছিল না, এটা আজকেই শুনলাম, আমারও ছিল না। সিনেমা দেখতে না না, সিনেমা দেখা মানে সিনেমা এটা এটা কোন কোন বয়স পর্যন্ত? আমার তো অনেক বয়স অব্দি, আমারও অনেক বয়স, অনেক বয়স। এটা কেন? এবং আমি যখন অ্যালাউ করতেন না একটু না, বড় কেন? এই হয়েছি, কারণটা কি? কোনো সিনেমায় করা বা কোনো পার্টিতে যাওয়া, বাবাও যেতেন না খুব বেশি, দু একটা যে যেতেন কখনো, মানে খুব ছোট ঘটনা বলি, সৌম্য লক্ষ্মী পুজোর দিন গেছি উত্তম কাকুর বাড়িতে, আমি পুজোর দিন একটু যাবো না, বলে, তুমি কেন যাবে, তোমার বন্ধু উত্তম কুমার, তো গিয়েছি সঙ্গে, ঠিক আছে। উত্তম কাকু দাঁড়িয়ে, কি কেমন আছো, আমি গিয়ে আস্তে আস্তে পাশে দাঁড়িয়ে বাবার সাথে কথা বলছি, বলো এখানে এসে দাঁড়ালে কেন, যাতে ছবি ওঠে, মানে হি ওয়াজ পয়েন্ট ব্ল্যাঙ্ক লাইক দ্যাট। বলো তুই এরম ভাবে কোকাকে কেন বলছিস? যাই হোক, এইরকম ছিল সেই সময়টা। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে বাবা চাইতো যে পড়াশোনা করি, সেটা একদম, সিমিলার, একদম একদম। একদম এক জিনিস। আর বাবা চাইতো যে খেলাধুলো করি, গান বাজনায় যেন না আসে। এটা একদম এটা মানে কেন? এটা আমি শ্রীরাধাও এটা এক্ষুনি হ্যাঁ, আগের ইন্টারভিউতেই বললো। তার কারণটা হচ্ছে যে বাবারা যা কষ্টটা করেছে, বাবা মানে বাবা হিমসেলফ ভীষণই কষ্ট করেছে, সাংঘাতিক সেইটা চাইনি যে ছেলেমেয়েরা সেরকম সেটা Exactly. শুধু মানে মিউজিকে আসুক। হ্যাঁ, আচ্ছা, আমাকে তো অ্যালাউ করতো না। তোমারও তাই? আমাকে I used to learn tabla, I learned guitar from Khokon Mukherjee and আচ্ছা। Arthur Gracious. দারুণ Okay. দারুণ। I learned piano, I'm grade 5 from Trinity Trinity. School of London. এসব করেছি, কিন্তু ওইটা করছো, তবলাটা বাজানো হয়ে গেলে পড়তে বসো, এটা সব সময় বলতেন, তখন খুব রাগ হতো। এখন বুঝতে পারি কেন। ইউ নিড এ বেসিক এডুকেশন, হুম। সেটা ডিসিপ্লিন। হি ওয়াজ ইনডিসিপ্লিন চূড়ান্ত, কিন্তু হি ইনসিস্টেড দ্যাট আই বি ডিসিপ্লিন অ্যান্ড আই লার্ন। উনি ইনডিসিপ্লিন ছিলেন? অসম্ভব, বা কোনো ঠিক নেই। ইনডিসিপ্লিন মানে হি ওয়াজ ফিউডাল। সুদিন কাকু ওয়াজ আ পারফেক্ট জেন্টলম্যান। জেন্টলম্যানের ডেফিনেশন যেটা হয় সেটা ছিলেন সুদিন কাকু। আর বাবা ছিলেন মুরগিহাটার জ্ঞান চৌধুরী। হ্যাঁ, পাঞ্জাবির সাথে চুনোট করা ধুতি মিলল না, রং ছুঁড়ে ফেলে দিলেন, নতুন কিনে আনো, এনে চুনোট করো, তারপর পড়ে যাব। ঠাকুমাকে বললেন খেতে দাও, বলে চান করতে গেলেন, বেরিয়ে এসে টেবিলে যদি খাবার না থাকে রেডি পরপর আসছে, বাড়ির সবাই যে যা খাচ্ছে খাক, আমাকে লুচির উপরটা, লাস্টে একটু ঘন দুধ, রাবড়ি, এইটি খাবেন উনি। এটা যদি না বলছে থাকে, ঠিক, হ্যাঁ ঠিক, ঠিক ঠিক ঠিক, ঠিক হ্যাঁ। বলছি, বাবার কথা বলছি, ঠিক ঠিক বলবেই তো। হুম। আর আমি মিথ্যে কথাটা বলি না, প্রয়োজন হয় না বলার। কেন হবে? কেন হবে নয়, সবাই বলে। তুমি তো সবার ছেলে নও। না, আমি যাই না, যার জন্য তুমি বলেছো বলে এসেছি। থ্যাংক ইউ সো আর মাচ। সৌম্য আছে বলে। থ্যাংক ইউ। সৌম্যকে আমার খুব ভালো লাগে, ইজ সো লাইক হিজ ফাদার, সো মাইল্ড, সো so সফট। কোল্ড অ্যান্ড খুব বোঝে। না, আমি এটা বলছি যে এই জায়গাটা আমার একটু জানবার ইচ্ছে যে ওই ফিউডাল মেজাজটা ছিল। ফিউডাল মেজাজটা না থাকলে এক ঘরে রিহার্স করছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দি, আমরা যতই মুখে বলি, দের ওয়াজ আ প্রফেশনাল একটা ব্যাপার ছিল তো। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ইলিশ, চিংড়ি, মাছ। হ্যাঁ, সেরকম হেমন্ত মান্না, এই দুটো ব্যাপার ছিলই। দুজনে এসছে টাইমে, বাবাই লেট, বসুন হেমন্ত, ও এক্ষুনি আসে, হ্যাঁ আসুন আসুন। এলেন, এসে গান ফান শুনে সবাই মোহিত, দুজনে রিহার্স করলেন, কাহার বানায় দাদরা বাজা, কেন উল্টো পাল্টা মারছো চাঁটি, তুমি দেখছি শশীকান্ত, আসরটাকে করবে। ওটা রাধাকান্তনের থেকে ছিল না। শশীকান্ত হয়েছে না? হ্যাঁ, আমি শুনেছি। না, ওইটা না, আমি ওই জায়গাটা আবার একটু ফিরে আসি, কারণ আমি একবার আপ্পার সাথেই বাজাতে গেছিলাম গিরিজা দেবীর সাথে, ব্যাঙ্গালোর বোধহয়
চেন্নাই। তো ইளைয়ারাজাজি শুনতে এসেছিলাম। হ্যাঁ। এবার ওখানে 3 দিন ছিলাম, আর স্টেজে বাজিয়েছি, বাজাবার পরে তো একটু পাত্তা টাত্তা মানে এক্সপেক্ট করতাম। আর আপা তো খুব অ্যালাউ করতেন, বাজাবার জন্য খুব অ্যালাউ করতেন। তো 2 দিন ছিলাম, তারপরে ইளைয়ারাজাজির সাথে একটু গেলাম। পরিচয় হলো। আর আমার ওই একটু জানবার ইচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। গ্রেট কম্পোজার। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস অসাধারণ। করেছিলাম, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে দুটো প্রশ্ন করেছিলাম, আমি শেয়ার করছি খোকাদা। একটা হচ্ছে যে একটা ভালো কম্পোজিশন বলতে মানে আপনাকে তো আমিও ভগবান মানি, আমি এরমভাবে বলেছিলাম। মানে উনি তো ভীষণ ভীষণ, নো 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 নাথিং ও সলিল্লাহ মানে সলিল্লাহ বলতে একেবারে একটা শেষ কথা। আর্টিকেল দেখেছিলাম, আই রেড থ্রু দ্যাট ডে, ইলাস্ট্রেটেড উইকলিতে, খুশবন্ত সিং এর লেখা। ইলায়ারাজা স্পিক্স অ্যাবাউট সলিল চৌধুরী। হ্যাঁ, ওনার স্টুডিওতে একটা এত বড় ছবি, সেখানে শৈলকেও দাঁড়িয়ে ইলায়ারাজা পুরো সাষ্টাঙ্গে প্রণাম করছে। হ্যাঁ, অসাধারণ। মানে এটা ভাবা যায় না। না ওনার স্টুডিওতে তো হাফ বাস্ট ওনার রয়েছে সেই ঠিক আছে, অনেকেরই থাকি, কিন্তু and do you know that I've heard, I don't know whether Shomo can throw some light on it, when he goes to the ফ্লোরে যখন ঢোকেন, দুদিকে মিউজিশিয়ানরা দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে থাকে, উনি ঢোকেন, কোনো আমিও আওয়াজ সেটা বেরোয় না গলা থেকে। ওনার নোটেশন এতে খালি নোটেশনগুলো লিখে দেন, কে কি লাইন বাজাবে, কে কি গাইবে, সমস্তটা লেখা হয়ে গেল, দিয়ে দিলেন, আর কিচ্ছু কথা বলেন না। দেন হি কামস আউট অ্যান্ড সিটস ইন দ্য কনসোল। মিউজিশিয়ানরা মিউজিক নিয়ে বাজাতে আরম্ভ করল। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা ভালো কম্পোজিশন বলতে আপনি কি বলবেন, মানে একটা ভালো কম্পোজিশন আপনি যদি শোনেন বা আপনি নিজে যখন করেন তখন কোনটাতে আপনি স্যাটিসফাইড হন যে এই কম্পোজিশনটা ভালো হয়েছে, মানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। বলি ইফ দ্য আনসার ইজ গুড। হ্যাঁ, এটা আমি কোনোদিনও ভুলবো না। আমি তো ভাবতাম যে মুখড়াটাই ঘাট করে ধরছে, আনসার ইজ গুড। আরেকটা বলেছিলেন যে টু বি আ গুড কম্পোজার আপনি ফার্স্ট একটা জিনিস কি বলবেন, টু বি আ কম্পোজার, ইফ আই ওয়ান্ট টু বি আ কম্পোজার ইউ হ্যাভ টু বি কম্পোজড। ঠিক, ইউ হ্যাভ টু বি কম্পোজ অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডিসিপ্লিনড, এই কথাটা বলেছেন। এবার তুমি যে তোমার বাবার যে সম্বন্ধে বললে, ডিসিপ্লিনটা বললাম সেটা হচ্ছে লাইফের অন্যান্য যখন activities। compose গান বাজনা নয়, গান বাজনা নয়, সকালে উঠে হারমোনিয়ামটি নিয়ে বসা, তখন উনি কিন্তু আমি disciplined। দেখিনি একদম ওপরে, হ্যাঁ একদম এখানে, একটা দিন বাদ যায়নি। প্রথম সকালবেলায় খানিকক্ষণ চা পান সিগারেট চলছে ইন সার্কেল, ফোনটা থাকে, গানের লাইন এলো, লেখ গৌরী, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে, লেখ। এই একই 4টে লাইন পুলক ব্যানার্জিকে দিলেন। শ্যামল কাকু এসছেন, শ্যামল গুপ্ত, শ্যামল কাকুকে দিলেন, 3জনে লিখছে একই গান, যারটা ভালো হবে তারটা নেব। এই রংবাজিটা বাবার ছিল। কারটা আলটিমেটলি হলো আর The song gets, for the song he could have murdered anybody, খুন করে দিতে পারতেন। মানে এইসব ছোট ছোট অনেক ঘটনা আছে, না না তা তো কতটুকু বলতে পারবো তোমার না 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 তা তো আছেই কিন্তু সেখানে ফরিয়াদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, বুঝলে সৌম, ডক্টর দেবনাথ রায়, ক্যাপিটাল নার্সিং হোম মালিক, প্রডিউসার ছবির। মিস্টার ঘোষ কি নসিববাবু কি করবেন? বলে আমি টাইটেলটা সুচিত্রা সেন একটা পুলিশের গাড়ির জালের মধ্যে হাতটা মুখটা ধরে নিয়ে যাচ্ছে সুচিত্রা সেন, সি হ্যাজ মার্ডার্ড দ্য ডিবচ উৎপল দত্ত, এর ওপর টাইটেল আসে। বলে আমি একটা এটা ম্যাকাও পাখির ডাক দেব, তার গলা টিপলে যে আওয়াজটা হয় সেই চাই। ভালো খেপেছেন মানে তো হবেই কিছু একটা। নিউ মার্কেটে গেলাম আমি, বাবা, বালসারাজি, ম্যাকাও পাখি দেখা হচ্ছে, পেছন দিকে তখন এই পাখি থাকতো, বুঝলে, ম্যাকাও পাখি শোনাও ইসকা আওয়াজ। আর রেগে গেলে হিন্দি বলতেন, আওয়াজ নেই নিকালতা হ্যায় নিকালো। হলো একটা বাচ্চা হলো, তাকে দেবনাথ বাবু কথা বলে নিন, ডক্টর রয়, টাকা পয়সা, আমি এই পাখিটা চাই। বললো নচিবুকে নিয়ে যাবো কি করে, পাখিটা 1.5 ফুট, ল্যাজটা 4 ফুট, নেব কি? বলো আপনার অ্যাম্বুলেন্সে।
অ্যাম্বুলেন্স এসে নিউ মার্কেট থেকে পাখিটাকে নিয়ে সকলকে কালেক্ট করে নিয়ে স্টুডিওতে যাবে। পেছনে আমাকে বসতে বলেছে, বাবা, দেবনাথ রায় আর ড্রাইভার বসে, আমি আর ট্রেনার পেছনে বসে আসছি। আমার পাখিটা ল্যাজটাকে না সৌম্য মাঝে মাঝে এরকম করছে, কথা কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। কেলেঙ্কারি ব্যাপার, ওই পাখি যদি একবার মারে ওইরকম বড় ঠোঁট। গেলাম স্টুডিওতে গিয়ে আর ডাকি না, ডাকছেই না। এবার ওটি হচ্ছে, ঘন্টা 1 ঘন্টা নিয়েছিল, 1 ঘন্টা হয়ে গেছে, কিছু হচ্ছে, লাল বল, নীল বল, রুমাল, এই সেই কিছুই ডাকছে, ছোলা খাওয়াচ্ছে, ওই খাওয়াচ্ছে, পাখি চুপ। ডক্টর রয় বল, স্যার ঘোষ ছাড়ুন না এই সমস্ত, আপনি বাইরে গিয়ে বসুন, নাহলে আমি আর আপনার ছবির মিউজিক ডাইরেক্টর থাকবো না। He could say this to the producer. He kept quiet. The Macau started yelling after some time. মানে প্রোডিউসারকে দেখে চুপ করে হয়তো সত্যেন কাকু রেকর্ডিস্ট, তাকে ইকো চেম্বারে, ইকো তো ছিল না তখনকার দিনে, ঘর ছিল ডান দিকে একটা ঘর ছিল যার মধ্যে ইকো হতো, বুঝতে পারলে? সে ডাকা আরম্ভ করেছে, আর থামেই না, টেকনিশিয়ানস হচ্ছে, বলো নিয়ে নে সত্যেন, নিয়ে নে। সত্যেন কাকু পোঁ পোঁ করে সমস্ত রেকর্ড করে নিল। হি ওয়াজ স্যাটিসফাইড। এইরকম ধরনের ছিলেন। বুঝতে পেরেছি। না মানে হি ইউজ টু গেট ইট ডান। যা ভাবে ওই যে অ্যাটেনশন টু ডিটেল। আর না এই করতে গিয়ে কি হতো জানো, হার্টে পেন হলো, আরম্ভ হয়ে যেত। হি ওয়াজ আ হার্ট অ্যাটাক পেশেন্ট। হার্টে পেন হতো, আমাকে গিয়ে সরবিটের জিভের তলায় চিপে ধরতে হতো। মানে পিকিউলিয়ার সমস্ত ঘটনা। হি নিউ হাউ টু এক্সট্রাক্ট থিংস ফ্রম, কোন শিল্পীর কাছ থেকে কি বার করবে। না, সেটা তো আমরা এই প্রসঙ্গে আসবো। আমি তোমার বাবার কিছু জানতে চাই। আমি দুজনেরই একটু এই ব্যাপারটা হয়তো অনেক জায়গায় আলোচনা হয়নি। তোমার বাবার এমনি মিউজিক্যাল আপব্রিঙ্গিংটা কি, মানে ওনার ট্রেনিংটা কি? আপব্রিঙ্গিং তো প্রথমে ওয়েস্টার্ন মিউজিকটা শিখেছে, প্রথমেই ওয়েস্টার্ন প্রথমে। সেটা হচ্ছে যখন দার্জিলিংয়ে থাকতো। ও, অরিজিনাল দার্জিলিং? হ্যাঁ, দার্জিলিং আসলে আমার ঠাকুরদা একটা স্কুলের হেডমাস্টার ছিলেন এবং মোটেই গান বাজনা ভালোবাসতেন না। তো বাবারা ওই শিখতে শুরু করেছিল মানে আমার ঠাকুমার সাপোর্টটার জন্য। তো বাবার প্রথম টিচার ছিলেন লুই ব্যাংকসের বাবা, জর্জি ব্যাংকস। সেইখান থেকে পিয়ানোটা শেখে। আর সেতারটা শিখেছে কিন্তু শুনে শুনে, মানে গিয়ে প্রোগ্রামে গিয়ে সেটা মাথায় রেখে বাড়িতে ফেরত এসে তারপর সেটাকে তুলে এবং সেতারটা ওই লেভেলে বাজাতো শুনে শুনে। এটা মানে সত্যি খুব রেয়াজ করতেন ভাই? হ্যাঁ, রাত্রিবেলায়। না তো শুনে ঠিক আছে, কিন্তু আমি আরেকটু ডিটেলে যাওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, সেতারটা তো খালি বাজালেই হবে না, রাগিনীর তো একটা তালিম হওয়া দরকার। সেসব তো তোমার বাবার কম্পোজিশনে অনেক রাগিনীর ব্যাপারটা এসছে, আমি দেখেছি। অন্যভাবে খুব সাটল ভাবে এসছে। যখন প্রয়োজন মনে করেছেন একেবারে সেটাকে একটা ফানি বানিয়ে দিয়েছেন। এই যে বাঁচাও কে আছো আমার, মরেছি যে প্রেম করে, মানে একটা পুরো বন্দিশ ভেঙে ওটা করা আমার মনে হয়। তো সেই জন্য আমার মনে হয় যে মানে এই রাগরাগিনীগুলো বা বন্দিশগুলো উনি কি শুনে বা পড়াশোনা করে এবং কারোর কাছে যান না, কিছু ডাউট হলে লোককে জিজ্ঞেস করতেন। তো সেসব করতো, মানে এটা তো আমার অনেক আগের ঘটনা, সেটা আমরা দেখিনি। আমি যখন দেখেছি তখন তো সেটা একটা ভালোই বাজে আর কি। পিয়ানোটা তো ভালোই বাজে। পিয়ানোটা বাবা তো কলকাতায় এসেছিল খেলতে, ভবানীপুর ক্লাবে হকি খেলতো। হকি আমার বাবাও খেলতেন, তাই? এরিয়েন্সি। আচ্ছা, এটা জানতাম না। এটা একটা ভালো মিল পাওয়া যায় বাবার সাথে। সুধীর কাকু 3-4 বছরের ডিফারেন্স, উইকিপিডিয়ায় দেখছিলাম। হ্যাঁ, বাবার এটা 100 বর্ষ। হ্যাঁ, এইটা একটা খুব মানে নচিকেতা ঘোষের 100 বর্ষটা কিন্তু সেইভাবে পালন হচ্ছে না। ওরা চেষ্টা করছে, এটাই তো ব্যাপার। নচিকেতা ঘোষকে ওনাকে বুঝতে গেলে যে মননটা দরকার, যে ডেপথটা দরকার, মিউজিক্যাল ডেপথ, খালি বললে তো হবে না। মিউজিক্যাল ডেপথ সেটা এখন এতটাই মিসিং। ওই জায়গাটা আসবো আমি পরে, খোকাদার কাছ থেকেই জানতে চাইবো। তো সেখানে এই ধরনের লক্ষ্যে তো বুঝবে কি, মানে বুঝবেটা কি, ওনাদের কন্ট্রিবিউশনটা বোঝার মতন তো বোধটা ফার্স্টে তো তৈরি করতে হবে। তুমি বলো। হ্যাঁ, তো সে বাবা ওই হকি খেলতো আর
ব্যাডমিন্টন খেলতো, ব্যাডমিন্টনে স্টেট র্যাঙ্ক ছিল আর কি। ইনফ্যাক্ট মিক্সড ডাবলসে বোধহয় র্যাঙ্ক নাম্বার 1 ছিল। যত খেলাটা ছাড়তে হয়েছিল চোখ খারাপ হয়ে যাওয়ার জন্য। তো একটা কোনো ম্যাচে ওই বাবার একটা খুব ভালো ব্যাকহ্যান্ড ফ্লিপ থার্ড কোর্ট থেকে মারতে পারতো, ড্রপ শট একটা, সেইটা মারতে গিয়ে পুরো মিস করে, পড়ে যায়। তখন ওই অপোনেন্ট বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, সব লব করে থার্ড কোর্ট ব্যাকহ্যান্ড করে দিয়েছে, সব মিস করতে থাকে। তারপর বেরিয়ে আসে যখন, তখন বাবার কোচ যে ছিলেন নাকি, তখন তিনি বলছেন চোটটা দেখাও। দেখা গেলো চোটটা বেশ ভালোই খারাপ হয়েছে। তারপর ওই আস্তে আস্তে চশমা পরার পর থেকে আস্তে আস্তে খেলাটা কমলো আর কি। তখন ভাগ্যিস কমলো, তখন নাহলে এইসব কম্পোজিশন পেতাম না। এই কম্পোজিশনের এই ব্যাপারটা ওনার কাছে আমি ভোকালের সেটা কাছে তো- জিজ্ঞেস করবো, এটা তো অটোমেটিক্যালি হয় না। মানে না, না, আমি বাবা তুমি তো কি এটা মনে করো, শিখেছে, জাস্ট না? আমি একটা ছোট্ট একটা প্রশ্ন দুজনকে করে আবার সমর দিকেই যাব, যে কম্পোজার Is someone who is born with. born with you You cannot cannot be a make- composer. খোকাদা যেটা যেটা এক্ষুনি বললো, তুমিও এন্ডোর্স করলে, এটা আমি স্ট্রংলি বিলিভ করি যে ইউ A ক্যান composer is born. He Huh. cannot be made. you can be a wonderful guitar player, wonderful tabla player, Yes. wonderful, but you Cannot be a might not be a good composer. Composer হওয়ার একটা এলিমেন্ট অন্য একটা There is no training for being a composer. ঠিক কম্পোজার হওয়ার ট্রেনিং নেই বটে, কিন্তু এটাকে তুমি হ্যাঁ বলো না, তুমি কন্ট্রাডিক্ট করতে পারো না না, আমি বলছি মানে কম্পোজার মানে সুর দেওয়াটা তো অবভিয়াসলি সেটা একটা অন্য জিনিস, সেটা সত্যি। সুর করার কথাই বললাম আমি। কিন্তু আমি সুরের সঙ্গে যে বাদ বাকি ব্যাপারটা সেটা arrangement, সেটা 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 হওয়া শেখা যায়। যায়, সেটা হওয়া যায়। সেটা শিখতে হয়। সেটা শিখতে শিখতে হয়। হয়। হ্যাঁ, of সেটা course, আবার খুব একটা বেশি না শিখেও একজন এমন সেটাও করেছেন, সেটাও হয়। which is an example. His name is Sholil Choudhury. He has not learned music as such. Trinity College, Royal College, এসব জায়গায় যাননি, মানে এসব কোর্স কিচ্ছু করেননি। On his own he has done, and যা করে দিয়ে গেছে, সেই সারা ভারতবর্ষ তাকে শোনে, দেখে, শিখবার চেষ্টা করে। এখনো আমরা শিখি। বাবারটা এটা শেখা, বাবার রয়্যাল কলেজ থেকে পাশ ওই করেছে। যে রয়্যাল কলেজ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, রয়্যাল কিন্তু হি ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট প্রবাবলি, আমি জানি না কমল দাস গুপ্তার কথা আমি ঠিক জানি না, যে ওই অ্যারেঞ্জমেন্ট, কম্পোজিশনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে ওটা পাশ করেছিল আর কি। না, তোমার বাবার কম্পোজিশনে যদি আসি, কারণ এই সুযোগ সবসময় তো আমরা পাই না, কারণ আমি ওনাকে ভীষণ বেশি ফলো করেছি, ওনার ওয়ে অফ থিঙ্কিংটা। আমি শ্রেয়াদাকেই বলছিলাম যে আমরা ফিউশন সিঙ্গিংয়ের কথা বলি, ফিউশন গান, মানে আমরা যেভাবে ফিউশন করেছি 88 থেকে, আমি তুমি জানো 85-এ আমার ব্যান্ড, আমি সেইভাবে ফিউশন এলিমেন্টে গানবার চেষ্টা করছি আমার মতো করে। কেউ গ্রহণ করেছে, কেউ, এটা সবসময়ই তো হয়। হ্যাঁ, সেটা হবে। কিন্তু আমার ফিউশন সিঙ্গিং কতগুলো আমার মনে হয়েছে যে এই কাজগুলো তো আমি কি করছি, অনেক আগেই তো হয়ে গেছে, হয় না এরকম। তার মধ্যে তোমার বাবার একটা কম্পোজিশন, আমার মনে হয় যে ওই গায়কিটা যদি এখনকার ছেলেপিলারা একটু ফলো করে, এর মধ্যে একটা ওয়েস্টার্ন এলিমেন্ট সিঙ্গিং আছে, তার সাথে সলিড টান আছে, সলিড টান, মানে এটা ইটস আ ব্লেন্ড অফ, মানে ইউনিক একটা, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভালো লাগার জন্য একটা কম্পোজিশন অনেকগুলো হয় তো, তার মধ্যে এই তারপরে কোন কম্পোজিশনটা বলছো? ডেকে চলে, আমি বলতে যাচ্ছিলাম এবং সেটাই সেই বলছিলাম। গানটায় যেটা নাচছে তান কত করে, দূরে তারা দা দা দা, শুনকো সমস্ত গান আমি জানি। হ্যাঁ, কিন্তু তারপরে যে তারা বুলেটের মতো দাদি। নাচছে, কেউ জানে না। হ্যাঁ, কিন্তু এইটা নাচছে, শ্রেয়াদা গেয়েছে আমার এপিসোডে, এটা বলেছে, আমি সুদিন কাকুর কাছে গিয়ে, সুদিন দা বলে, ও কিন্তু ঠিক আমার বয়সী। হ্যাঁ, আর কি, সুদিন আমারই দা আমাকে class- বলেছে, এই কি করছিস, কে আনে না, না বাবা, টান মার ভালো করে, একদম ওপর থেকে একদম কুচি মেরে নেমেছে। তারপরে লাস্টে যখন শেষ হচ্ছে, দিন দিন দাই দিন, প্রত্যেকটা যাচ্ছে ডাড়া ডাড়া ওটা ডাড়া, উনি বাপ, ভীষণই কঠিন একটা গান গাওয়ার পক্ষে। আর্টিস্টটা দেখো, হ্যাঁ, সেটাই। বাপরে বাপ, আর্টিস্টটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলছি, কিন্তু এটার মজার ব্যাপারটা হ্যাঁ, হচ্ছে এটা বলো যে তো এই কম্পোজিশন, এই কম্পোজিশনটা, এটা এই পুরো মানে একটা এরকম চলছে, তো পেছনের তুমি অ্যারেঞ্জমেন্টটা ভাবো, হ্যাঁ, সেটা সম্পূর্ণ ওয়েস্টার্ন একটা অ্যারেঞ্জমেন্ট চলছে গিটারে। অ্যাবসলিউটলি, চারজন গিটার প্লেয়ার ছিলেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি তো দিলীপ নায়ক বাজিয়েছিলেন, দিলীপ নায়ক আর কাস্ট্রো ছিলেন আমি জানি, ভানুগুপ্ত বোধহয় ভানুদা। রিদম বাজিয়েছিলেন, আরেকজন ফোর্থ আমার ঠিক মনে নেই কে ছিলেন। কি টাইট বেজেছে, কি অসম্ভব। তারপরে যখন এনার বাবার ফরিয়াদের কম্পোজিশন শুনছি, বা আরেকটা কম্পোজিশন আমাকে হন্ট করে, এনার বাবার, মানে
সব রকমই তো ক্লাসিক্যাল আছে, ক্লাসিক্যালের বাইরে যে কম্পোজিশন গুলো সেটা বলো, হ্যাঁ, থুইলাম সেইটা। রেমোর পদ্মপাতা, সেম হ্যাঁ, ও আর্টিস্ট। হো হো ফাটাফাটি, আমি এই গানটাই বলতে থুইলাম চাইছি। রেমোর কি পদ্মপাতা। ভাবা যায়, মানে কম্পোজিশন না। আরেকটা গান যে সব মনেরও সেরা আর নাম। বাঙালি তুমি ফুটবল, এই যে মাঝখানে হলের মধ্যে বসে আমি ভাবছি গিটারটা বাজছে আর যাচ্ছে কি, রানটা কি, কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে স্কেলগুলো, আর কি বুলেটের মতো চলছে, এটা কি হচ্ছে, এই মিউজিশিয়ান গুলো কোথাকার মিউজিশিয়ান যে এই এইটা একটা যে good- বাজছে, good- এটা good বলো এই গান, point. এই গানটা কোথাকার মিউজিশিয়ান? হ্যাঁ মিউজিশিয়ান আমি জানি বাবা যে মিউজিশিয়ান ইউজ করতো আর কি, বাবা তো বাজাতো একটা সময় ট্রিঙ্কাজিয়া ব্লু ফক্স, ও বাবা এবং কাকু দুজনেই বাজাতো। হ্যাঁ হ্যাঁ, এখন আমার বাবার কথা বললে, কাকুর কথা না বললে কিন্তু একটু অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, হুম, 100 বার 100 বার। পরিমল দাশগুপ্ত, পরিমল কা- দাস কাকু যদি না থাকতো তাহলে অনেক কম্পোজিশন তোমরা ওই ওই level এ রকম পেতে না। ফ্লেভার পাওয়া ওই যেত level এ না। পেতে না। এটা অনেকেই বলেছে। এটা একটা ঘটনা। ইনফ্যাক্ট কাকু আমি কাকুর কাছে গিটার শিখি প্রথমে, তারপরে কার্লটেন কিটোর কাছে যাই। তো তো যাই হোক, কাকু ওই গিটার, পিয়ানো আর মাতুরি গান তিনটেই ইকুয়ালি ভালো বাজাতো, কিন্তু সাংঘাতিক ভালো বাজাতো। তো বাবা আর কাকু এরা এখানে বাজাতো, এবং এই বাজাতে বাজাতে ব্যান্ড ফর্ম করে। হ্যাঁ, মানে তো সেখানে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান মিউজিশিয়ানস আর প্রচুর গোয়ান মিউজিশিয়ানসদের সঙ্গে আলাপ হয়, এবং যেহেতু ওই স্টাফে একদম সড়বড় দুজনেই, কাজেই ওরা দে টুক দেম অ্যাজ পার্ট অফ দেম, মানে হ্যাঁ আমাদের এই লোক আর কি, স্টাফ দেখে বাজায়, ওদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায়। ইভেন কার্লটেন কিটো আমাকে পরে অনেক দিন বাদে বলেছেন যে ইউনো আই হ্যাভ অনলি প্লেড ফর ইয়োর ফাদার, মানে মিউজিক এখানে, সেটা জানি না এটা ঠিক কিনা, কিন্তু বললাম কেন তুমি অন্যদের সঙ্গে বাজাওনি কেন? স্টাফ নোটেশন পাইতো না। স্টাফ নোটেশন পেতো না একটা জিনিস, আর একটা হচ্ছে যে বাবা কার্লটেনকে ওই এটা দিত, যে এখানে এইটা হচ্ছে কর্ড প্রোগ্রেশন, তুমি You এখানে play. তুমি You play. you play। ইউ প্লে। আর কার্লটেনকে যদি লিখে দেওয়া হয় ও পারবে না। ওই পারবে না, feel-টা, ওই feel-টা। জিনিসটা পারবে না, আসবে পারবে না। ফিলটাই আসবে না, সেই রকম আর কি। ফিলটাই আসবে না। আমি ওই কম্পোজিশনটা একটু বর্ণনা করবো, আমি খুব জানতে চাই এই এই কম্পোজিশন একটা অদ্ভুত স্প্যানিশ আর একটা ফ্লেভার। ছোট একটা অন্য কম্পোজিশন বলছি, আশা ভোঁসলে উঠলো বলেই বলছি, ফারিয়াদ ছবি তুমি যেটা বলছিলে, সুচিত্রা সেন গানগুলো শুনে বললেন, মিস্টার ঘোষ আমি কিন্তু ওই নাচ আছে, গান আছে, গানের অন্তরাশ্বে আমি হাসি, শুধু হাসি, আমার লাগে না ব্যথা, বলে যে হাসিটা, ওটা কিন্তু সুচিত্রা সেনই হাসবে। আপনি গান করেছেন, মাঝখানে রেখেছেন হাসিটা, ওটা আপনি গান করে আনুন, হাসবো আমি। বললো ঠিক আছে, আপনি করে দিন হাসির জায়গাটাকু, রেকর্ড করে টেপে ও টেপে নিয়ে- রেকর্ড করে, হ্যাঁ। আচ্ছা নিয়ে বম্বেতে গেলেন। ইউ সি হাউ হি ইউজ টু, কিরমভাবে ড্রিলটা চালাতেন। আশাজিকে গান শুনলো, আশা দেখো এইখানে এই যে শেষ হচ্ছে, এখানে সুচিত্রা সেনের লিপি কিন্তু, আর বলেছে যাই করুক এই হাসিটা কিন্তু আমি হাসবো। বলো আচ্ছা, বলো तुम नहीं कर सकोगी ना? बोलो दादा आप बोलेगा तो गुस्सा हम एक बार कोशिश करें। मैं बहुत हंसा हूँ नहीं नहीं ওসব কথা বলবে না, না, মনে ও করে তো বলছি। ভীষণ টিমিড, হ্যাঁ প্রফেশনাল। হ্যাঁ, বললো যে কিন্তু উনি मैं হেসেছেন एक बार करके दिखाऊं आपको। হ্যাঁ রেকর্ডিং শুরু হলো, সুমিত রায় শুনেছি। অ্যারেঞ্জার হলো, রেকর্ডিং হয়ে গেল, সাংঘাতিক হাসলো, আস্তে আস্তে কেঁদে ফেললো, লাস্টে একটা কান্না ছিল, সেটা নিয়ে এলেন বাবা। নিয়ে এসে সুচিত্রা সেনকে বললো দেখুন তো এটা করে দিয়েছে, আপনি এরপর হেঁচে দেবেন। সুচিত্রা সেন বলল, শুনলেন, শুনে বললেন এর থেকে তো ভালো হাসতে আমি পারবো, হাসতে পারবো না বাবা। কি জানো তো, বুঝতে পেরেছো? এইভাবে বাপরে বাপ। কিচ্ছু নয়, একটুখানি রাবড়ি যেরকম ভাবে তৈরি হয় না, গিয়ে ওপরে একটু পাখা দিয়ে হাওয়া করে দিলেন। না তার মানে আমার মনে হয় যে উনি যেকোনো জিনিস, উনি নিয়ে যেকোনো। গেছেন, কিন্তু হি নিউ ফ্রম দ্য বিগিনিং হ্যাঁ, হ্যাঁ, উনি হি ইজ গোইং যে টু, আমার he is গানের going to do মাঝখানে the হঠাৎ fun. গান থেমে সুচিত্রা হ্যাঁ, সেন হাসবে, exactly, করবো না। সেটা- হবে না, সেটা- হবে না। নিশিপাদ্দর ওই মিউজিকটা, ও হো হ্যাঁ, হো হো। টাউন ডান ডান ডাউন ডা ডা ডান ডা 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 ডি ডা 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 ডি ডি ডা 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 ডা। উত্তম কাকুর সেদিন মুড খারাপ, উত্তম কাকুর লিপ দেবেন গানে, বাবার সুর, বাবাকে থাকতে হবে। বাবা বললো সে কি রে, এত ভালো একটা মিউজিক করলাম, তুই শুয়ে শুয়ে লিপ দিবি? বললো হ্যাঁ আমি শুয়ে শুয়েই দেবো রে, ভাল লাগবে দেখ না।
শুয়ে করলো, বাবা আস্তে আস্তে উঠে বেরিয়ে গেল। অরবিন্দ কাকে বললো, ঢুলু। সে কি নচি, গলাটা পাতলা ছিল অরবিন্দ কাকা, তুমি চলে যাচ্ছ? বলে আমি একটু বাইরে সিগারেট ফিগারেট খাই। বেরিয়ে গেছি। বাইরে গিয়ে ওই এতে হচ্ছে ওই ছাউনিটা ছিল না, দেখেছো ইন্ডিয়া ল্যাবে? হ্যাঁ 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 একটা খড়ের ছাউনি, ঢুকেই, ওখানে হ্যাঁ। বসে মেয়ে সিগারেট খাচ্ছে, অন্য গান ভাবছে। উত্তমবাবু দেখে, বাবা নেই, আরে নুচকে ডাক 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 ডাক, কোথায় গেল সে? ও চলে গেছে, ঢুলুবাবু বলেছে। ডেকে আসতে, কিরে তুই চলে গেলে, দূর তুই শুয়ে শুয়ে রিলিফ দিবি। উঠে পড়লো, বলে এইবার দেখ, এবার বুঝতে পেরেছি তোর ব্যাপারটা। তো হি ইউজ টু গেট থিংস ডান। সেটাই তো বোধহয় একটা কম্পোজারের পরিষ্কার কথা। হ্যাঁ, কি বার গান করে আনতে দেবো? হবে। আচ্ছা কার তোর গলায় একটা কি জিনিস হবে? আমি একটুখানি তুমি ওটা একটু বলো না, ওটা আমার ভীষণ হন্ট করে। কোনটা গানটা। বলো একটু তো? গানটা গেয়েও দাও একবার, কোনটা বলো তো? অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওই সব শেয়ার বাঙালি, ওই ফুটবল। একটু তুমি গাও না। আমার শুট করা ফুটবলের গানটা না না, শুনেছো? এটা আমি শুনেছো শুনিনি। কি? আমি শুনিনি। তারপরে এটা গাও, এটা খেলা ফুটবল খেলা শোনোনি? না, তুমি ওটার পরে এটা গাও, ওটাও না না, শুনবো। আমি ওটার পরে ওটা গাইব না। তাহলে সেটাই ওটা গাইব, তুমি শোনোনি যখন ডেফিনেটলি গাইব না। বুঝি? সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। এইটুকুই মনে আছে, কথা মনে নেই। ওই যে নন্দা 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 নন্দা, ওই যে চেঞ্জ করে বাপরে বাপ। মানে এ হচ্ছে ট্রান্সপোজড হচ্ছে last এ। হ্যাঁ, এবং পুরোটা রানটা চলছে হলের মধ্যে। আমি বলছি যে ট্রেনটা চলছে, এবং তপন চট্টোপাধ্যায়, উনি আমার কাকা, আচ্ছা, লিপ দিয়ে ফিরে না এসেছে। না, অরবিন্দ কাকার মতো পরিচালকও তো নেই। হ্যাঁ, গান কি কি বুঝেছে। সূক্ষ্ম জিনিস তুমি দেখেছো ধন্যী মেয়ে? হ্যাঁ, হ্যাঁ। একটা চরিত্র আছে, সে কানে কানে শুনতে শুনতে পায় না, পাচ্ছে। সে একটা চোঙা নিয়ে আমাদের মনিশ্রী মানি। হ্যাঁ, একবার এর মুখের কাছে, একবার ওর মুখের কাছে। হিউমারটা তো শেষ কথা। হিউমারটা লাস্ট ওয়ার্ড। অরবিন্দ কাকার মতো এরকম হিউমার। আর এত ভালো উনি এত সিনেমাটা মানুষ। বুঝেছেন, হ্যাঁ, সত্যি হ্যাঁ, কথা। ধন্যী মেয়ে তো আমি সাংঘাতিক। কতবার ধন্যী মেয়ে, মৌচাক, মৌচাক, বাবার সুরটা আর সব হিট, সব হিট। না, আমাকে তুমি একটা কথা বলো যে এই ওনাদের যখন কম্পোজিশন শুনি, একটা জিনিস আমার একটু মনে হয়, খুব ফ্র্যাঙ্কলি বলো, সেটা তোমার ব্যাপারেও আমি পরে সেটা বলবো। এই যে বড় বড় কম্পোজারের যখন গান শুনি, গান হিট, অলওয়েজ ইট হ্যাজ টু বি আ ভেরি গুড বিগ সিঙ্গার। এটা এনারা কি এটা জীবনেও নয়, না, তা তো জীবনে নয়। নয়। একদম উল্টো। এটা একমাত্র বলতে পারো তুমি সলিল চৌধুরীর ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, নচিকেতা ঘোষ, সুদিন দাশগুপ্ত অনলি বিগ সিঙ্গার। না নির্মলা পিসির তখন লাস্ট 6 বছর 8 বছর গান হতো, মানে একটা কেউ শুনছে না। একটা এরকম আমাকে গানও কেউ শুনছে না। একটা বলো না উদাহরণ, আমি না, জানতে, না, তাহলে আমার ভুলটা ভাঙো। শোনো না কথাটা, গান শুনছে না কেউ। একটা প্রোগ্রামে গেছি, ওসি কোথায়, বারাসাত না কোথায়, সে বললো, নচু একটু বসুন, আমি দুটো মেরে আসছি। বললো মেরে আসছি মানে কি, ড্রিঙ্ক করে আসবেন? বললো না না না, দুজন নকশালকে গুলি করে আসবো, বাহ, আপনি বসুন একটু চা খান। মেরে আসলো, বললো এবার নির্মলা গাইবে। দুজনকে মেরে এলেন। কে এটা? বলাই দে বলে একজন, বাহ, ভেরি গ্রেট পুলিশম্যান। যাই হোক, বাবা নির্মলা পিসির গান শুনতে গেল, আওয়াজ দিয়ে নামিয়ে দিল নির্মলা পিসিকে। নির্মলা পিসি এসে বাবার পা ধরে কান্নাকাটি, নচিদা এই অপমান, এত গান তার আগে ওনার হিট ছিল না কোনো হ্যাঁ, গান? প্রচুর গান হিট। তাহলে কেন এটা হচ্ছে আমি জানতে চাই। শুনতে চাইছে না পুরোনো গান। এখন কি কত নতুন গান শুনতে চায়? না। আমরা গান করছি না নাকি এভরি ডে রেকর্ডিং? আমি সেটা পরে আসছি, কিন্তু আমি বলছি যে তুমি তখন সবই পরে আসছি, পরে মানে না, কখন? না, দাঁড়াও, মাঝরাত্রিরে? যে তুমি বকো না, তুমি পরে কথা আসছি কথায় নাকি? তুমি বকো না। না, আমি বলছি যে পয়েন্ট থেকে বেরিয়ে যাবো, সেটা হচ্ছে ওর হাসছে মাউস। তুমি ওই যে মাঝখানে যে উনি গাইছেন, আরে ওনার গান যে hitগুলো চলছে তো- না একটা। শোনো ওনার তো hit শোনো গান আছে, কথাটা, তখন আধুনিক প্রচুর। গান ও জানে সৌম্য। হ্যাঁ, পুজোর গানটা যদি হিট করতো, আরতি পিসির বন্য বন্য হিট করা মানে সারা বছর ওই গানটা গাইতে হবে সমস্ত প্রোগ্রামে, তাই তো? হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার সঙ্গে আরো হিট সেরকম ছিল যেগুলো রিসেন্টলি হিট করেছে। ওনার কি তখন রিসেন্টলিও কোনো হিট করে? হিট নেই 4-5 বছর ধরে। ও, তাছাড়া আমার বাবার পক্ষে সম্বন্ধে এটা বলতে পারি যে অনেক অনেক ছাত্রছাত্রী কিন্তু তুলেছে। না সেটা আমি তোমার তাহলে সে সেগুলো ব্যাপারে তো- আসবো, হ্যাঁ, আমি সেগুলো তো- সেটা না। তো কি হলো, সেই বললো না তুই পরে আয়, পরে আমি এখন ভালো লাগছে না। পরে এসে বাবাকে বললো, বাবা প্রথম বললো আমি করবো না, জানিস অনেক ঝামেলা, HMV যখন বলছে এরকম। তো আমার ঠাকুমাকে গিয়ে বললো, ও মাসিমা আপনি একটু বলুন না নচিদাকে।
আমার সারা বছরে খাওয়া দাওয়া সমস্ত গণ্ডগোল। শিবাস, তুমি চিনতে তো নির্মাণা পিসিকে? হ্যাঁ, দুই দাদা, মেজদা মেনলি, যাই হোক। তো ঠাকুমা এসে বলতো একটু নির্মলার গানটা করে দিই। বললো ঠিক আছে দেখছি। তখন আমাদের একটা ঝামেলা চলছে বাড়ি চেঞ্জ করা টরা নিয়ে। পট করে ডাকলো, বললো এদিকে আয় তো। আমাকেই ডাকতেন লেখা টিকার জন্য, চাকর বাকরের কাজ আমিই করতাম। যাই হোক, কলম নিয়ে লিখতে আরম্ভ করবো। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। এটা ওনার লাইনটা ওনার? অর্ধেক যেটা কাগজে লেখো নাম বললাম সেটাও ওনার। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই, ওনার। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এইটুকু লিখে দিয়ে দিলেন। ওইটা বেরিয়ে এলো পুলক কাকার কাছে। এমন একটি মানুষ খুঁজে পেলাম না যাতে যার মন আছে। ফোন করলেন টিপি রায়চৌধুরী, RM ছিলেন HMV। বললো আমি একটু একটা ডেট নেব সামনের মাসে। বললো কার গান করবেন মিস্টার ঘোষ? বললো নির্মলার। বললো নির্মলার গান হচ্ছে না এবার, বিচ্ছিরি বিক্রি হয়েছে গত বছর, লাস্ট 3-4 বছরে, হবে না। বললো হবে। বললো এবছর গান হবে, আমি করব। বললো বিক্রি নেই নজরুলবাবু, আপনি বলছেন এই কথাটা? বললো আমার রয়্যালটির এগেনস্টে লিখে রাখুন। কি কনফিডেন্স! ওহো, জবাব! আমার রয়্যালটির এগেনস্টে লিখে রাখুন। গান হলো। ক্যান ইউ বিলিভ সে বছর লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে, রাহুল দেব বর্মন, কিশোর কুমার, সমস্ত সকলের গান হয়েছে। হায়েস্ট সেলিং নির্মলা মিশ্র, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম। উল্টো দিকে কি ছিল? উল্টো পিঠের গান দরকার নেই। না না, আমি জানতে চাইছি আমার নলেজের জন্য। ওটাতে বাজিয়েছিলাম আমি। তাহলে বলো। মনেরও মানুষ, ফার্স্ট অ্যারাবিয়ান বিটের ওপর কাজ। আচ্ছা আচ্ছা। তো এরকম আর কজন আছে যে, মানে আমরা ওনাকে বলতেই তো এই কয়েকজন লোকের নাম জানি যারা আমরা এতটা ডিপে যাইনি। এরকম আর কি আছে? ললিতা ধর চৌধুরী, ওই লাল গোলাপটা দাও না আমায় দাও না, সাংঘাতিক সুপারহিট। হেমন্ত কাকু, না না, হেমন্ত হেমন্ত কাকু কাকু না না, শোনো ঘটনাটা। বাবা এস মুখার্জির ওখানে ছিলেন ফিল্মালয়তে, সেম রুমে সঞ্জীব কুমারের সাথে শেয়ার করতেন, বুঝলে সৌম্য, ঘটনা শোনো। তো বেরিয়েছেন, সেই আদব কায়দা গিলে ফিলে করা পাঞ্জাবি, চালাচ্ছেন অস্ট্রিন অফ ইংল্যান্ড, গিয়ে খারপালি রোড আমাদের ওখানে দাঁড়িয়ে একটা ইরানি দোকান ছিল, সেখান থেকে সিগারেট কিনতেন, পান খেতেন। পান খেয়ে হঠাৎ দেখছেন একজন দাঁড়িয়ে আছে, সুপুরুষ, সাদা পাঞ্জাবি পায়জামা পরা। তিনি এগিয়ে এলেন, বললো আপনি কি নচিকেতা ঘোষ? বা বললেন হ্যাঁ, কেন, কি চাই ভাই? প্রণাম করলেন, বললেন আমার নাম মুকুল দত্ত, আমি একটু যাচ্ছি, আপনি কোন দিকে যাবেন? বললো আমি তো স্টুডিওতে যাবো ফিল্মালয়। বললো আমিও যাচ্ছি ওখানে, বিমলদার 3rd অ্যাসিস্ট্যান্ট আমি। গাড়িতে বসে বললো যে কি করেন আর? একটু একটু লিখি, গান লেখার চেষ্টা করেছি। কি লিখেছেন? ওই 2টো লাইন লিখেছি আমি আজ, তারপর তার আর পর নেই কোনো ঠিকানা। সন্ধ্যেবেলায় এসে দেখা করবেন। সন্ধ্যেবেলায় এসে দেখা করো। হেমন্ত কাকুকে স্টুডিও পৌঁছে ফোন করে বললেন এবছর আপনার গানটা আমি করব, এবং এই গানটা আপনার লাইফের একটা সেরা গান হয়ে যাবে, জেনে রাখুন। বলো আচ্ছা নচু, ঠিক আছে। দেন এবার কোশ্চেন মাই, না, মুকুল দত্তের আরেকটা গান শোনো ওনার না, লেখা। শোনো। তারপর অনেক গান, আশাজি গিয়েছিলেন, গানটা বলো নাকি? অনেক গান আছে, খুব ভালো গান, অনেক গান। না শোনো না কথাটা, ওইটা তো মুকুল দত্তরই লেখা। মনেরও নাম মধুমতি, থুইলাম রে মোর পদ্ম পাতায়, দিস আর অল মুকুল দত্ত লিরিক্স। সন্ধ্যেবেলায় এসে গান তৈরি হলো, হেমন্ত কাকু শুনে বললো দারুণ গান, মনোয়ারি সিং অ্যারেঞ্জ করবে। মাঝখানে মিউজিকটা মনে আছে তো, স্যাক্সোফোনে, খেয়াল নেই কেন ছিল, সাংঘাতিক। তারার পরে নেই কোনো ঠিকানা, গাও না, গানটা গাও না। মরণ পেরিয়ে ওর মাঝখানে একটা তারপর মহিলা কণ্ঠে। আপনি আবার এর মাঝখানে বাবাকে হেমন্ত কাকু বলছেন? বললো হ্যাঁ, এটার জন্যই
ইট উইল বিকাম মোর অ্যাট্রাকটিভ। মুকুল দত্তকে বললো, মুকুল তুমি দেখো তো কারণ। বললো আমার স্ত্রী আছে চাঁদ উসমানি অভিনেত্রী, বললো ওকে ডেকে আনো। নিয়ে এসে তাকে দিয়ে তারপর বলিয়ে গান সুপার ডুপার হিট, সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেল। সত্যি। দুটো গান দুদিকে হিট। উল্টো পিঠের গান তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি হলো। একটু গাও না, তুমি কি গাইছো না কেন বলো তো? আমি বাবার এই গানটা গাইতে যে কোনো চাই, একদম গাও, যে কোনো একটা গান হোক, বাবার সিগনেচার সং। গাও। এটা হেমন্ত কবুর জন্য করা নয়, রবীন মজুমদারের জন্য করা। রবীন মজুমদার বলেছিলেন হেমন্তকে দিয়ে গাওয়া। আমার গানের স্বরলিপি। অসথের ছায়ে মাঠের প্রান্তে দূরে রাখালি বাঁশি বেজে বেজে ওঠা সুরে আমারে গান খুঁজো তুমি তারি মিরে। আগামী পৃথিবী কাজ পেতে তুমি শোনো, কি জায়গাটা! আমি যদি আর নাই আছি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখার। আহা, আহা, সত্যি, আহা। না, এটাই হচ্ছে কথা। এবার তুমি বলো, এটা হেমন্তবাবু ছাড়া তুই ভাবতে পারছিস? এই জন্যেই চিন্তা করো, গানটা তৈরি রবীন মজুমদারের জন্য। রবীন মজুমদারকে এখন কেউ তুলে ভাববেই না। এনে বাবা বাড়িতে রেখেছেন। আমার বাড়িতে সমস্ত লোকজন রবিদা বলতে অজ্ঞান। গরু পোষা হলো, রবিদার চেহারা ভালো করতে হবে। হি ওয়াজ অবসেসড উইথ রবীন মজুমদার। যাই হোক, সে ছেড়ে টেড়ে উঠে বললাম দুটো গান বানাবো। শুনে রবীন মজুমদার বলে এটা হেমন্তবাবুকে দিয়ে গাওয়া, এটা অমর হয়ে যাবে। সত্যি। এরকম তোমার কিছু ইনসিডেন্ট বলো না, যে এরকম আইকনিক কম্পোজিশন তুমি শুনেছো বা তুমি নিজে দেখেছো, এরকম যেটা খোকাদা বললো এক্ষুনি, এরকম বলো না, যে একটা হ্যাঁ, চোখের মানে- সামনে দেখলে এটা একটা কাল্ট হয়ে গেল। এরকম তো মানে অনেকগুলি সেরকম ভাবে হয়, মানে বলা যেতে পারে। বেসিক্যালি পুলক কাকুর সঙ্গে যে অ্যাসোসিয়েশনটা, সেইটার একটা কথা বলি। হ্যাঁ। ও যেরকম বলছিল, ঠিক আছে? তো আর সাথে পুলক কাকুর সঙ্গে আরে অ্যাসোসিয়েশন, বাবা, হ্যাঁ, তো পুলক কাকু তো সারাক্ষণ বাড়ির লোকের মতো আর কি আসেন। এবং ইয়ে হয়। এখনকার দিনের লোকেরা, এখনকার দিনে যারা লেখে, তারা একটা ওয়ার্ড চেঞ্জ করতে খুব আপত্তি জানায়। তখন কিন্তু প্রচুর রিরাইটিং হতো। এবং একদম একদম মানে সময় ফেলে দিয়েছি সেরকম গান আমি সুর করেছি। তো শোনার শুনবো। সেটাই নয়, মানে একটা গানের মধ্যে সেই গানটা মানে মিউজিক ডাইরেক্টরও ইয়ে করছে, কন্ট্রিবিউট করছে কিছু। ডেফিনিটলি। যেটা ও বললো যে প্রথম লাইনগুলোই তো আরে ওই গান জানো, মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নেই, দ্যাট ইজ মাই ফাদার্স লাইন। সেই এইরকম কিন্তু প্রচুর লাইন ওর মধ্যে থাকতো। এবং সেটা খুব মানে এরকম ইন্টারেস্টিং হয়। তখনকার লোকেরা কিন্তু এইটা ছিল না, এই ইগো প্রবলেমটা ছিল না, যে ঠিক আছে একটা গান ভালো করতে হবে সবাই মিলে, সবাই হ্যাঁ। মিলে, এই জিনিসটা ছিল। সবাই অল দ্য মিউজিশিয়ান, ইভেন দ্য মিউজিশিয়ান বাড়িতে রিহার্সাল। এখন তো মিউজিশিয়ান সাইডে গিটার নিয়ে বসে আছে, হ্যাঁ। এরকম বাজাচ্ছে আর দরজার দিকে তাকাচ্ছে সেকেন্ড পার্টিটা কখন আসবে। যাই হোক, বলো তো কন্টিনিউ। রিহার্সাল হতো বাড়িতে একটা গান তৈরি করার পরে, মানে দিনের পর দিন, হ্যাঁ। অ্যারেঞ্জমেন্টটা ঠিক করার জন্য বেশ ভালো হ্যাঁ। রিহার্সাল হতো। এবং সে ভালো ভালো মিউজিশিয়ান এসে করতো, কিন্তু তখন আমার মনে হয় তার কোনো পয়সা দিত না না, তোমাদের কি বাড়িতে পয়সা আছে? পেত? তোমাদের বাড়িতে অত জায়গা ছিল? আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আমরা তখন, আমি বলছি, আমরা যখন দমদমে থাকি সিটিতে, তখন বেশ বড় একটা কোর্টিয়ারওয়ালা একটা বাড়িতে থাকতো, ভাড়া বাড়ি। তারপরে আমরা যখন যতীন্দার শোরে এলাম, সেখানে সিমিলার একটা আমি বড় এই বাড়িটাই courtyard দেখেছি। একটা। তুমি বোধহয় এটা ডোভার কোর্টটা হুম, দেখেছো, হুম, ডোভার, সেটাও তো যথেষ্ট বড়ই হ্যাঁ। ছিল। যথেষ্ট বড়, আমিও গেছি। তো সেটা মিউজিশিয়ানরা আসতো এবং রিহার্সাল হতো। এরকম একটা ঘটনা যেখান থেকে এরকম একটা দুটো অ্যানেকডোট বলো, Anecdotes যে হলো- দারুণ গান একটা বেরিয়ে এলো এই করতে, যেরকম ভাবে খোকা দেখুন এটা হ্যাঁ, বললো। এই বন্য বন্য এই অরণ্য ভালো, এই গানটা অ্যাকচুয়ালি আরতি বিষয়টা রেকর্ড নিয়ে এসেছিল। হুম, সেই রেকর্ডটা ওই African, মারিয়া কি একটা হুম। ইয়ে, মারিয়া কি বা মারিয়া সে আমি ঠিক জানি না প্রোনাউন্সিয়েশনটা কি। তো সেই রকম একটা ব্যান্ড, পারাপ, 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 পারাপ,
এটা শোনা এই খুব চেনা গান। একটা ইয়ে। মিলটা পাচ্ছ তো? এইটা বাবা শুনে আরতি পিসিকে বললো যে এই কি এরকম একটা গান করতে চাও তুমি? আরতি পিসির আসলে ইচ্ছেটা হয়েছে আর কি, তো একটা সেটা হিট গান চাই। হ্যাঁ একটা চাই, একটা এরকম একটা হাই এনার্জি। সিঙ্গাররাও সাজেস্ট করতো। এটা আরতি পিসি করেছে, এটা আমার ইয়ে আছে। শিখছেন? শিখতো না, খুব ক্লোজ। খুব ক্লোজ। এরা শিখতেন না মানে এরা মানে হ্যাঁ, শিখতো তো শিখতে বটেই। হবে। হ্যাঁ মানে সে তো আসলেই- শিখতো তো বটেই। এই যে কথাটা বললে আবার খুব চূড়ান্ত আপত্তি রয়েছে, জানো না তাই বলছো। না না আমি না না শোনো শোনো, জিজ্ঞেস করছি। এইসব সুরকারদের কাছে শিখতেন বলবে না, এদের কাছে শিখেই আরতি মুখার্জি হয়েছে। এমন একটাই ছবি বিলম্বিত লয়, তাতে দুটো গান, এক বৈশাখে দেখা হলো দুজনায়, দুটোই পুলক কাকার লেখা, আর আঁকা বাঁকা পথে যদি, বললো দুটো গানে দুরকম ভয়েস চাই আমার। এই অলোক স্কেল পাল্টা। মুর্শিদাই বললো চুপ করে থাক, এইভাবে গাইবি, এইরকম থ্রোয়িং করবি, এগুলো সব তো হ্যাঁ, হ্যাঁ, শেখাতেন। না And শ্রীরাধা সুদিন বললো না, কাকু শ্রীরাধা- was না না আমি ওই a কনটেক্সটে very বললাম। good teacher. শ্রীরাধা যেরকম আমাকে বললো না, যে না। আমি রেগুলারলি শিখতে যেতাম, হ্যাঁ, আমি সেই হ্যাঁ, জন্যই সে জিজ্ঞেস তো করলাম। student ছিল। সেটা তো জানি। শ্রেয়াদা স্টুডেন্ট, বনশ্রী পিসি student। বনশ্রী হ্যাঁ, দি, সেটা হ্যাঁ, বনশ্রী সব বলেছেন। সময়। বনশ্রী দি, হ্যাঁ ইয়েস। আরে খোকাদা, তুমি তো এবং তোমার বাবা হেমন্ত বাবু, মান্না বাবুর প্রচুর প্রচুর গান করেছেন এবং ম্যাক্সিমাম গানই হিট। তুমিও কিন্তু অনেক গান করেছো, অনেক অনেক গান করেছো, আমি অনেক গান জানিও। আমি তখন না, আমি সৌম্যর কাছে শুনেছি। আমি তোমার এখানে আসার আগে I did my homework. আচ্ছা, I asked him, does he know modern songs? He is a classical musician. ও কি বললাম? He is very well equipped. That is what he told me about. থ্যাংক ইউ। তোমাকে আমি যা বলেছিলাম বাঁচিয়েছি। সে বলেছো। না, নালে আসতাম না আমি। আমি তো একজনের কাছে ইন্টারভিউ দিতে গেছি, সে বলছে আপনি ওই যে গানটা লিখেছিলেন সে আমার ছোট বোন। এ বাবা, কারণ তাই নাকি বলে মাইকটাকে নিয়ে ফেলে, লাইভ শো ফেলে দিলাম মাইকটা ছুঁড়ে, কারণ করবোই না আপনার প্রোগ্রাম, কিছু জানেনই না আমরা আপনি ওই জন্য আমার মাইক সঙ্গে। রাখিনি, দেখেছেন তুমি না। ছুটতে পারবে না। আর শোনো তুমি তুমি হেমন্ত কাকু, শোনো ঘটনাটা, দেখা হয়েছে আমার তখন দুটো, একটা পুরো অ্যালবাম সুপার হিট, সারা জীবনের গান, জানি ওটা। তুমি শুনেছো, মা মাগো মা, হ্যাঁ, হাঁটি হাঁটি ওটা পা বললাম। পা। হ্যাঁ, দেয়ার ওয়াজ ওয়ান কম্পোজিশন, মাঝরাতে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এখানে আমার একটা বক্তব্য আছে, বলি এখনই বলি, হ্যাঁ, মিস বলো, হয়ে বলো, যাবে। বলো। দু তিনটে গান আমায় আছে। চিনতে কেন পারছো না? হ্যাঁ, কিন্তু এই গানগুলো না আমরা যখন শুনেছি, এই গানগুলো আমরা শুনেছি। আর জানতে না যে আমার সুর। হ্যাঁ, জানি আমি। তখন তোমার কষ্ট দেয়নি? কষ্ট যে সব ভীষণ। বাবা, তার আগে আরেকটা গানটা, বলছি, তার বলতে সে আমার দাও, ছোট ও বোন। বলতে দাও। সেটা হচ্ছে ভূপেন বাবুর একটা পুরো সিরিজ হয়েছিল, ইয়েস, সেখানে তোমার একটা অনবদ্য গান ছিল। ও মালিক সারা ও জীবন এই গানটা কাঁদালে। তুমি গাইবে, এক্ষুনি গাইবে, ওটা আমার না, ওয়ান অফ হেমন্ত মাই বাবু- মোস্ট ফেভারিট। ওটা কিন্তু ম্যাক্সিমাম লোক আমাকে বলছে ভূপেন বাবু। না, একদমই নয়। ভূপেন আঙ্কেল ও গানটা গাইলেন কারণ এই এটা ওই গানটা ব্যাকগ্রাউন্ড বড় না, গানটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে huge। আমি চিন্তাম না ভূপেন হাজারিকাকে। HMV-তে সুশান্ত ব্যানার্জি রেকর্ড, হ্যাঁ ব্যানার্জি দা, আরে বাপ। তো ব্যানার্জি দা রেকর্ডিস্ট, সে আমার ছোট বোনটা করে হয়ে গেছে। তার পরের সপ্তাহ থেকে আরম্ভ হয়েছে ভূপেন হাজারিকার আমি এক যা যাওয়ার অ্যালবাম করছেন। উনি সকালে আসছেন, ভীষণ ডিসিপ্লিন, এসে চালাচ্ছেন, শুনছেন। ইন দ্য মিন টাইম ভূপেন আঙ্কেল সেদিন ঢুকে পড়েছেন। তো সুশান্ত, এটা কার গান গো, এটা চালাও তো আরেকবার। মান্নাবাবুর গান তো বুঝতেই পারছি, কিন্তু কার সুর এটা? বলো আপনি চিনবেন না, নচিবাবুর ছেলে। তখন আমাকে কে জানে, নচিবাবুর ছেলে সুর করেছে, দারুণ লেগেছে ওনার, কেঁদে ফেলেছেন গান শুনে। তো ওখানে HMV-তে একজনকে বললেন যে নচিবাবুর ছেলেকে ফোন করো তো একটা, আমি কথা বলবো। ফোন করেছেন, তো আমার পিসে মশাই অ্যাকচুয়ালি তবলা বাজাতেন, শ্যাম মুখার্জি। হ্যাঁ, শ্যাম কাকাকে বললো যে ফোন করতো শ্যাম, আমি কথা বলবো। ফোন করে বলে, বাবু আমার নাম ভূপেন হাজারিকা। বললো হ্যাঁ বলুন আঙ্কেল। বললো তোমার একটা গান শুনলাম, আই এম সো ইমপ্রেসড, আই ওয়ান্ট টু সিং ওয়ান কম্পোজিশন অফ ইয়ার্স, আর ইউ Nice. রেডি? সো ওয়ান্ডারফুল। হ্যালো, আই এম নট দ্যাট রেডি। বললো হাউ লং উইল ইউ টেক? হ্যালো, আই ডোন্ট নো। If I am ready, I will give you a call. I will take your number from Sham Kaka and I will give you a call. বাবার কতক্ষণ লেখা কোথায় পাবো? গৌরী কাকাকে ডাকলাম। গৌরী কাকা ওয়াজ মাই অল টাইম ফেভারিট।
বললেই রেডি না? অল টাইম ফেভারিট, অল টাইম। মানে আমার কাছে গৌরীপ্রসন্ন মজুমদার, তারও 100 বছর, হ্যাঁ এবছর তারও 100 তারও 100 হ্যাঁ, বছর। দেখো দেখো শোনো, ডাকলাম, দেখে বললাম যে তোমার একটা ফেলে দেয়া গান বাবা ফেলে দিয়েছেন, আমি সুর করতে চাই, তুমি একটু ঠিক করে দাও। বললো, কি গান বলতো? বলো, তুমি চিরদিনের জন্য লিখেছিলে, ও দয়াল সারা জীবন কাঁদালে যখন, এই দয়াল ফয়াল চলবে না, চেঞ্জ করে লেখো। বলো, সমস্তটা ফেলে দিই, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। কর্তা একটা ঠিকা আমার সঙ্গে বাজাতো, যে বাজাচ্ছে, সুর করলাম, হড় করে লিখে দিল। ও মালিক, লেখাটা ভাবো, একটা কি ওইরকম কম্পোজার হয়, আকাশটা যে হবে কাগজ, তাতে বিজলি আখর দিয়ে, আরেকটা নয় মেঘদূত হোক লেখা আমায় নিয়ে, আহা, আমি মজনুর চোখে হব না মেঘ, এই কি তুমি চাও, মানুষ যেন করো না আমায়, আহা, আমায় মেঘ করে দাও। এই তো হলো। একটু গাও না। আরে গাইছি, শোনো তুমি না। ভীষণ- আরে এটা ওনা, এটা শোনা গান, না, না আমি- শোনা গান শোনো। অনেকেই শোনেনি না না, এই গান super আজকের hit। দিনে অনেকে সুপার হিট। এখনকার আমি তো, আমার পডকাস্ট বাচ্চাদের জন্য, একটু গাও। ও মালিক, সারা জীবন কাঁদালে যখন আমায়, মেঘ করে দাও, মেঘ করে দাও তো, কাঁদতে পারবো পরের সুখে, অনেক ভালো তাও, কাঁদতে পারবো পরের সুখে, অনেক ভালো তাও, মানুষ যেন করোনায় আমায়, মেঘ করে দাও, গাও না, গাও। মেঘ করে দাও। এটা বাহ সৌম্য, আরেকটা নতুন গান শোনো, যেটা নতুন বলছি আমি। হেমন্ত মুখার্জি গিয়েছেন মারা যাবার কয়েক মাস আগে, আমাকে বললেন, ও হে হেমন্তবাবু জন্মাতে দেখেছেন, আমার বোনটোন কোলে চেপেছে, বাবা তো হি ওয়াজ অল আউট আর্টিস্ট। আমার ছোট বোন জন্মাবে, কলকাতায় চলে এলো, হেমন্ত কাকুকে বললো, আপনি দেখবেন তো, শিবানী রইল, বাচ্চাটা। আমার ছোট বোন জন্মালো, হেমন্ত কাকু নেই, হেমন্ত কাকু টোটাল টেক কেয়ার, নানাবতী হসপিটাল। সেই লোক আমাকে বললো, তুমি মান্নাবাবুর জন্য তো খুব হিট গান করেছো, কই আমার জন্য তো করলে না কিছু। আর তুমি বললেই করবো, তুমি তো সবার প্রিয়, তুমি একবার বলো মুখ থেকে যে খোকা আমার জন্য দুটো গান কর, করব। করবে? এমন গান করতে পারবে যা তোমার বাবা করেননি, সলিল করেনি? আমি তা বলতে পারবো না, আমি চেষ্টা করে দেখতে পারি। বাড়ি ফিরলাম, ফিরে গৌরিকাকে ডাকলাম, কি লিখি বল দেখিনি। তাহলে একটা কাজ করো তো, এই মা মারা যেতে বাবার অবস্থাটা দেখেছিলাম, চুপচাপ হয়ে গেছিলেন, মাঝে কি গো শুনছো, এই ডায়ালগটা রাখবো। সাংঘাতিক, মানে সলিলকি একটা গান, একটা লোক নিজের সাথে নিজে কথা বলছে। শোনো গানটা, বাজাও তো, কথাগুলো শোনো, শোনো, পুরো ওয়েস্টার্ন, হ্যাঁ, সোলের উপর বাজাও না, সফট একদম, দুঃখের গান। এত বেলা হয়ে গেল, ঘুম থেকে ডেকে তুললে না তো, কই গো কোথায় গেলে, কি গো শুনছো, ওহো তাই তো ভুলে গেছি, তুমি তো আর ফিরে আসবে না। দেয়ালের ছবিটা বেঁকা হয়ে আছে কেন, ঘরের কোণেতে চুল জমেছে, দেয়ালের ছবিটা বেঁকা হয়ে আছে কেন, ঘরের কোণেতে ঝুল জমেছে, ঘরদোর সব কিছু কেন এত অগোছালো, ফুলদানিতে ফুল নেই, দিয়াটা এত ডাকছে কেন, ওকে বুঝি আজ দাওনি দানা, ওই গো
গো শুনছো? ওহো তাই তো ভুলে গেছি, তুমি তো আর ফিরে আসবে না। চিতার কয়লা নিয়ে শ্মশানের দেওয়ালে লিখে রাখা তোমারই সে নামটা। কথাগুলো শোনো। হয়তো বা বৃষ্টিতে মুছে যাবে সেই লেখা, কে বোঝে বলো তার দামটা। তাই ঘুম থেকে উঠলে প্রতিদিনই মনে হয় এই বুঝি আসবে না, আর তুমি আসবে না, ভুলে যাই তুমি আসবে না। মানে সলিলকি একটা লোক কথা বলছে। তোমাকে সোল খুব অ্যাপিল করে না? সোল হ্যাঁ। সোল বিটটা খুব অ্যাপিল করে না? পঞ্চম দা, হ্যাঁ, ইনফ্লুয়েন্স তুমি পঞ্চম দা। পঞ্চম দা ইজ ওয়ান অফ মাই, কে ইনফ্লুয়েন্স নয় না আমি বলছি, হি ইজ দ্য লাস্ট কম্পোজার ইন ইন্ডিয়া, তাই না? ইন আমার মুম্বাই, ইন মুম্বাই। তোমার এই যে এই দুটো তুমি গান- বলতে পারো 50টা গান বলতে পারো যে এখান থেকে ওখান থেকে, আরে এখান থেকে না, ওখান না, থেকে না, নেয়ার না, পর না। যে গানটা তৈরি করেছে অরিজিনালটা থেকে ভালো। বেটার, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। দূর। না আমি তো সেটা আর বলছি। ডি বর্মন, হ্যাঁ হ্যাঁ, না what he has done to Indian Hindi music ভাবা যায় না, কল্পনা করা আমরা স্বীকার করি না, উপায় নেই, প্রত্যেকটা জায়গায় করে না লোকজন। আমি তো 100% করে তো, at least পঞ্চম পাগলের মতন, মানে পঞ্চমকে নিয়ে আর কি আলোচনা, কোনো আলোচনাই নেই। না আমি তোমার কথা একটা বলছি, এটা আমি জানতে চাইছি। আমি তোমার একটা ইন্টারভিউ দেখছিলাম এবং তুমি বলো, মানে তুমি তো খুব পরিষ্কার স্পষ্ট বক্তা, যে তুমি যখন দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে তোমার যে কম্পোজিশন সত্তাটা তো এক্সেলেন্ট, মানে সেটা বেরিয়ে এসছে, তোমার এখন বোঝাও যায় যে তুমি একটা, মানে বাড়িতে খালি দারুণ একটা কম্পোজার থাকলেই তো আরেকটা কম্পোজার একদম না, আমি বাবাকে দ্বারা একদম ইনফ্লুয়েন্স নই। আচ্ছা, সেটা তো নই, কারণ হচ্ছে আমি খুব ইন্টেনশনালি আই অ্যাভয়েড হ্যাঁ। এনি। না আমি যেটা বলতে চাইছি সেটা তুমি নিশ্চয়ই আমাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে ফ্র্যাঙ্কলি বলবে। সেটা হচ্ছে, এটা জানতে চাইছি, কিন্তু তোমাকে ভয় লাগে তো আমার, বলো না, এখনই দাম করে দেবে। সেটা হচ্ছে যে তোমার এই যে দুটো সুপার হিট হলো, সুপার হিট যেটা ছোট বোন এবং সারা জীবনের গান, কফি হাউসের সারা কফি হাউস পরে সারা জীবনের গান, সারা জীবন কোন ইয়ারে বেরিয়েছে? 80। তখন তোমার বয়স কত? সে আমার ছোট বোন করেছি 78, 19 বছর, আর তোমার লাস্ট তার 2 বছর বাদে, তখন 21 বছর 22 বছরে তোমার ম্যাক্সিমাম বড় সুপার না হিট। না 23 বছরে কফি হাউস, কফি হাউসে 23 বছর। তখন আমি তারপরে, মানে এটা একটা খুব অনেস্ট আমাদের কেন কথা, শুনতে পাও না আমায়? তোমার তো সব বাবাদের বন্ধুরা ছিল, তারা এটা তো আমার কথা, তুমি আমায় রিপিট করছো, আমাকে ছুঁড়ছো, আমার ঢিল। না না আমি জানছি, সেটা হচ্ছে যে তারা দ্বিজেন কাকা, একদম নাম করে বলছি, নাম করে বলো, কারণ দ্বিজেন কাকা গানটা বেরোবার পর পুলক কাকে বললে, তো সাংঘাতিক গান রে পুলক, কি ব্যাপার বলতো, বলে এই পুলক তুমি যাই বলো, এ নচির সুর, এ নচির সুর, বাবার নাম করে বলে দেবো। এটার থেকে বড় রিওয়ার্ড আমাকে কে দিয়েছে? এই চিম্বির 100 টাকা, গানটা করে 100 টাকা দিয়েছিল। আমি যখন কোশ্চেন করি যে 100 টাকা এই গানটা, এত বড় গান, বললো এই দেখো বাপি লাহিড়ি পুজোর গান 50 টাকা। সো হোয়াট ডু, সেই বছর মান্না দে, পুলক ব্যানার্জি 6 মাসের রয়্যালটি হচ্ছে 1 লক্ষ টাকা করে। তো কি করবো? আমি সেটা বলছিলাম, মানে আমার একটা ব্যাপার আছে, তোমার সেটা দুঃখ নয় শুভেন, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিবডি, I have never begged, borrowed or stolen anything. I have never begged to any of my songs to be recorded by anybody. আমি কাউকে, যার জন্য আমি কিশোর কুমারের কাছে যাইনি। আমাকে পুলক কাকা বলেছি তুই একবার যা না ওনার কাছে। না কিন্তু খোকাদা একটু জাস্ট আমি তোমাকে রেসপেক্ট জানিয়ে বলছি, তুমি তোমাদের বাড়িতে যাদের ওঠা বসা ছিল সব লেজেন্ডারি সিঙ্গার্স, লেজেন্ডারি, তারা তোমার বাবার কাছে এসে, একদম একদম, তোমার বাবাও তো ফোন করে বলেনি আমার কাছে এসো, জীবনেও বলেনি, তুমি তার সন্তান, তো সেই জিনটা তো আসবেই। বাট ইউ হ্যাভ প্রুভড টু বি ওয়ান অফ দ্য
বেস্ট নোন মিউজিক ডিরেক্টরস অফ দ্যাট টাইম, তারা কি এক্সপেক্ট করছিল তুমি ফোন করবে? তারা হয়তো এক্সপেক্ট করছিল, এই তো তো বাঙালিদের এটা আছে তো না, এই অবাক। বাঙালিদের ব্যাপারটা তো আছেই, কিন্তু জানো তোমার তো। বাবা তো কোনোদিনও করেনি। তার কাছে তো আজকে তুমি একটু আগেই বললে যে নির্মলা পিসি গিয়ে পায়ে পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি পায়ে পড়তে বলছি না, কিন্তু তোমার কাছে ফোন আসবে না যে তুমি আমার ফাটাফাটি ইয়ে করেছো? একজনও কেউ বলেনি। এটা কি অদ্ভুত! নোবডি এটাকে তুমি নোবডি কিভাবে- কংগ্রাচুলেটেড মি, Fact, নোবডি fact. নোবডি। কি হ্যাঁ। অদ্ভুত! মানে নো, আই এম টকিং অ্যাবাউট দ্য হ্যাঁ? মিউজিক খুব ফ্রেটার্নিটি, অদ্ভুত, really. আই এম টকিং অ্যাবাউট মিউজিক ফ্রেটার্নিটি। হ্যাঁ, সেটাই তো আমি আগে এখানে- নোবডি এটা কেন তোমার কি এক্সেপ্ট মনে হয়? রাধাকান্ত নন্দী, না, এটা কেন? অনলি মিউজিশিয়ান অ্যান্ড খোকন কাকু। না, এটা কেন? রাধু বাবু আর খোকন কাকু বলেছিল যে গান করেছিস, তুই বাড়ি গিয়ে চুপ করে বসে। না, এটা কেন আমাকে জানতে চাই। আই ডোন্ট এটা ওকে তখনকার দিনের সমাজে বলা মুশকিল। আমরা গোল্ডেন পিরিয়ড বলি, তার মানে না না, তারা কাঁকড়া তো সময়, আমরা তো কাঁকড়া, মানে তখন গোল্ডেন প্রন ছিল গোল্ডেন প্রন, টাইগার গোল্ডেন প্রন। তখন, না? হ্যাঁ হ্যাঁ, তার মানে কোনো চেঞ্জ কিছু না হয়নি? না 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 না, কটা সুদিন দাশগুপ্ত ছিল রে ভাই, কটা সেটা- নচিকেতা ঘোষ ছিল। না না, তাদের কথা, সিঙ্গারদের কথা বলছি খোকাদা, সিঙ্গার, যারা আজকে সিঙ্গার। তুমি যাদের কথা বলতে চাইছো শোনো, তারা বলতে নিজেরা চাইছি। কম্পোজার্স ছিল এবং দে ওয়ার অন দ্য ডিক্লাইন, এবং গান শোনাটা আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। তখন থেকেই আর কি, হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে বন্ধ হচ্ছিল। খালি এখন গেলটা নয়। না না না, গানটা দেখা আরম্ভ হচ্ছে তার কিছু বছর বাদে থেকে। আমার কফি হাউস যখন বেরিয়েছে 83-তে, 6 মাস রেডিওতে বাজিনি। আই ওয়েন্ট অ্যান্ড ব্রোক দ্য গ্লাস টপ অফ দি স্টেশন মাস্টার। তারপর থেকে রেডিও স্টেশনে ঢুকিনি আমি, যে কেন বাজানো হচ্ছে না। কি বলছো? হ্যাঁ, These are things, and I know the reason. There was one person, I don't want to name him. না না, I কিন্তু respect একটা- him very much. যখন ঘরে He- ঘরে একটা he গান told- ঢুকে যায়, একটা পার্সন কি করবে? না না, he told, চেপে দিয়েছে আর কি basically. he told যে এই গান কি করে বাজবে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা, 4টি ইংরেজি শব্দ, বাংলা গানে হতে পারে না, এরকম গান বাজতে পারে না। তখন এসব ছিল না, হ্যাঁ, অনেক অনেক কিছু। নট্য কোম্পানি এসেছে, নট্য কোম্পানি, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাবো, হ্যাঁ। নট্য কোম্পানি নিয়ে বাজবে না। অ্যাকচুয়ালি জানো, বাবার একটা প্রচন্ড মানে ব্যান্ড বলো। ছিল, হ্যাঁ। সেটা হচ্ছে বাবা নিজে গিয়েছিল, একটা রেকর্ড আছে, সেটার এক পিঠে ছিল লাল লাল চোখে, সুবীর লাল লাল চোখে, আচ্ছা, তারপর রক অ্যান্ড রোল গান। হুম। হ্যাঁ, তো চিন্তা করো, এবং সেটা সুবীর জেঠুর লেখা। সেটা ওই লাল লাল চোখে দেখি একে ওকে, সবই যেন লালে লাল, মদ খাওয়া নিয়ে গান মদ লেখা, খাওয়া নিয়ে, তারপর আলাদা পলিটিক্যাল চলে বন্ধ, যাবে। ইট ওয়াজ ব্ল্যাক লিস্টেড। এই বেঙ্গল অনলি, ইন বেঙ্গল তো হিন্দিতে ভর্তি আছে। আমি বলছি ये 1956 लाल কথা, रंग का मुझे छोड़ेगा तो তুমি super জন্মাওনি, duper। আমি 1956 কথা বলছি। হুম। সেই তখন এইসব ছিল। তো আই ব্রোক দ্য গ্লাস, আমাকে সুমিত, এটা তো কি নাম, পেক্স, হি ওয়াজ এ প্রডিউসার এক্সিকিউটিভ, রবিশঙ্করজিকে নিয়ে প্রোগ্রাম করেন। তিনি পেছন থেকে এসে জড়িয়ে ধরে আমাকে ঘর থেকে বলছে, নচিবাবু ছেলে, হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, ইউ আর শাউটিং অ্যাট দ্য স্টেশন মাস্টার লাইক দ্যাট। এটা কেন হয়েছিল খোকাদা? আমি এটা লেটস নট ডিসকাস। না না, কেন না, মানে I respect him also. তুমি তো অজাত শত্রু, তোমার বাড়ির বাবা, আমি যা শুনেছি। না, না। তো তুমি একটা গান, হিট গান দিয়েছো জনগণকে, বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে একটা গেছে। গান নয় তখন, না না, এই গানটারই কথাই বলছি। তখন 7টা সারা জীবনের গান সুপার ডুপার হিট। নচিকেতা চক্রবর্তী শুনে বললো যে, আমি আলাপ ছিল না, আমার একটা ছবিতে গাইবে, আমি আমার নাম সুপর্ণকান্তি, বলো সুপর্ণদা, ও যেরকম বলে, বললো তুমি তুমি আমার একটা গান গাইবে, বললো যে লোকটা মাঝরাতে ঘুম ভেঙে যায় সুর করে, সে যদি আমায় কোরাসে গাইতে বলে আমি গাইব। দ্যাট ইজ দ্য বেস্ট রিওয়ার্ড আই হ্যাভ গট টিউনিং দ্যাট সং। নচির মতো ওইরকম গুণী একজন, সে যদি বলে, তো সাংঘাতিক ব্যাপার, তাই না? অফকোর্স। তো এইসব ছিল তখনকার দিনে। কি করব, তাহলে এখনকার দিনের গান বাজনা নিয়ে অনেকে দুঃখ পায়, একই তো চলেছিল। মানে আমি তো কি এখনকার দিনে তো কেউ difference প্রশংসাও টা- করে না। অনেকটা বেড়ে গেছে, ডিফারেন্স মানে ওটা আগে যেটা ছিল সেটা বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আগে একেবারে গোল্ডেন, ওই যে গোল্ডেন প্রন ছিল, এখন সেটা কি হয়েছে, অক্টোপাস। এখন অক্টোপাস হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো ভালো। এখন ওই ফুল I'm ফ্লেজেড not unhappy about it. জবে Let it থেকে continue. ভিডিওটা এসে গেছে পুরোপুরি, শেষ করে গিলে ফেলেছে, সেটা গন্ডগোল হয়ে গেছে। মানে ভিডিও এসে গিলে ফেলেছে। লোকে প্রথমে গান দেখেছে, মানে দ্বিতীয় শুনতো, stage এ চোখ বুঝিয়ে গান শুনতো, হ্যাঁ। তাই না? ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা। রেকর্ড চলছে, তুমিও না, না, করেছো, সেটা তো, সবাই করেছে। হ্যাঁ, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, সেটা তো হেঁটে আসছি, পড়তে যাচ্ছি, আমার মনে আছে পাইক পাড়ায় পড়তে যাচ্ছি, এই ডান দিকের বাড়িতে বাজছে কোন শেয়ালোর স্বপ্ন নিয়ে জানো, দেখেছি।
ফিরছি কোন শেয়ালো ডান দিকের বাড়িতে সব বাজছে। বাড়িতে আরে কি করে? সেই পুজোতে সব বাড়ি। কি করে হয় এটা? তখন কি আমরা দেখছি কোন শেয়ালো? আমি জানি না কি সিনেমা কি কিসে, কিচ্ছু জানি না। We are not allowed. আমিও তাই, তারপরে জানলাম। তো এই জিনিসটা তো তখনকার দিনেই ছিল। এখনকার দিনে কোথায় ভাই? একটা ভালো গান না করলাম। না, এখনকার দিনে তখনকার দিনে। তারপরে যখন তখনকার দিনের এই গল্পটা শুনি যে তোমার মতন এই কম্পোজার এরকম একটা আইকনিক সং প্রেজেন্ট না, করার আমার পরে ওই তাকে একটা গিয়ে ব্যাপার টেবিল আছে। তুমি টেবিল শোনো, ভাঙতে হয়, একটা কথা এর বলি, থেকে দুঃখের আর একটা কিছু কথা নেই। বলি, I'm একটা sorry to কথা say. বলি। মান্নাদের নিজের সুর ছাড়া যে সেকেন্ড কম্পোজার ম্যাক্সিমাম গান করেছে বাংলায়, হ্যাঁ, তোমার বাবা। এটা নিয়ে তিনি কথা। আমার বাবা নন ফিল্ম। তিনি তোমার পাশে সামনে বসে আছেন। 56টা গান করেছি। তাহলে বলো। হ্যাঁ, এমন এমন সময় গেল কফি হাউস অব্দি লোক গান শুনেছি, তারপর শুনছে না। তারপর শুনছে না। তুমি ফুটবল খেলা শোনোনি বলছো? না, সত্যি। কি বলবো বলো তোমায়? না, সত্যি মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে মারা গেল 16 জন, সেটা নিয়ে করেছি। এটা একটা সাংঘাতিক ব্যাপার। there are two songs. না, তারপরে তুমি ধরো, তো আমি কথা বলছি লাস্ট 25 বছরে জানতে চাইছি, লেজেন্ডারিদের ছেড়ে দাও তুমি, আর যারা যারা আছে এখানে কেন গ্রহণের টাইটেল সং, গ্রহণ সিরিয়ালের টাইটেল সং, আমি সেটা না বলছি, তুমি সুপার হিট। না না, সেটা তার মানে কনকাঞ্জলি সুপার হিট। কাকে দিয়ে গাইছিলে? ইন্দ্রনীল সেন। আচ্ছা, নিশ্চয়ই। হ্যাঁ, কনকাঞ্জলি আমি শুনেছি, ভীষণই ভালো। না, সিরিয়াল শুনেছি আমি, সিনেমায় তোমাকে ব্যবহার করা হলো। সিনেমায় যেভাবে গান, আমাকে কেন বলাচ্ছ তুমি আজে বাজে কথা? আরে আমরা শেষের দিকে এসে গেছি, প্রায় অনেক কথা শেষ হয় না, এটা শেষ হয় না। তুমি যে দুজনকে ধরেছো এটা শেষ হবে না। না না না, আমি ধরেছি মানে এই প্রথম ধরলাম, এটা আবার ধরবো। আর ধরা যায় না না, ঠিক তুমি ধরা দেবে। তা বলো কি বলছিলে, বলো কি কি ধরতে চাই। না না, আমি বলছি তবে তোমাকে সিনেমাতে ব্যবহার করা হবে। দেখো, এই আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছে। তুমি কি চাও গো? আমি সত্যিটা জানতে চাই। আজকের দিনে অনেক কিছু বলা হয়, আমি সত্যিটা, তখনকার দিনে সত্যিটা জেনে আমি জেলে বসে থাকবো ভালো লাগবে? তোমাকে সিনেমায় ছাড়াবে তো আমায় বেল দিয়ে? আমি ছাড়াবো। আমি কোনো সত্যিটা বললে ইনফ্লুয়েন্সিয়াল লোকের পিঠে ঘামাচি মারতে পারবো না সিনেমা পাওয়ার জন্য। আমি সন্ধ্যেবেলায় তার সঙ্গ দিতে পারবো না। যা যা করেন আমি সেগুলোর সঙ্গে নেই। আমি বাড়িতে বসে গান নিয়ে বসি, নতুন গান তৈরি করি। আমি পারবো না গো, ওগুলো পারলাম না এই জীবনে, ক্ষমা করো আমায়। পরের জন্মেতে যে কটা ছবি করেছি, 3টে করেছি, তারা এসছেন আমার কাছে। আই ডিডন্ট নো দেম এট অল। পলাশ বন্দ্যোপাধ্যায় পরিচালক, তারপর একটা পরিচালককে তাই ভুলে গেছি। যাই হোক, আর থার্ডটা পিনাকি মুখোপাধ্যায় চৌধুরী। ও পিনাকি যে পিকনিক ছিল না ওনার, পিনাকি চৌধুরী, বালিগঞ্জ কোর্ট। আচ্ছা, 16 না কত বা কি সব এসব ছিল আমি জানি না। খুব বাজে ছবি, সব মার খেয়ে ভক্কা হয়ে গেছে। ওর যদি চলতো তাহলে অন্য কথা হতো। তো সেই জন্য তুমি কি করবো বলো? আমি পারবো না তোমার কাছে কাজ পাওয়ার জন্য তোমার পিঠের ঘামাচি মারো। ও ভাই, আমার দ্বারা হলো না, আমার রাশিতে নেই, আমার লগ্নে নেই, আমার সমস্ত কিছু অন্য, জিনটাই আলাদা। আমি আলাদা, আমি এইভাবে এসছি, এইভাবে চলে যাবো। না না না, তার চেয়ে মান্নাদের গাওয়া বাবার একটা আননোন কম্পোজিশন শুন। From there we will go to coffee house. Please. সোমো, ভীষণ কঠিন বাবার কম্পোজিশন, শেষ থেকে শুরু। আহা, শুরু থেকে শেষ আবার, শেষ থেকে শুরু হয়। এ জগতে কিছুই ওগো সেই সময় শুরু নয়। ভোলা মন রে, শুরু থেকে শেষ আবার, শেষ থেকে শুরু। যখন আতুর ঘরে আসে যাতর, ছেকা দেয়ার সবাই হাসে। আবার যাবার বেলায় সে তো হাসে, সবার আঁখি জলে ভাসে। সবই যেন তোমার লীলা ওগো দয়াময়। ভোলা মন রে,
জীবনের মিউজিক্যাল জার্নি তুমি একটা প্রশ্ন করো না, যে তোমার জীবনে মিউজিক্যাল কোনো দুঃখ আছে? করনি? ভাল লাগলো গানটা? কি গো সৌম্য? বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। আমার একটা জীবনের Excellent. দুঃখ আছে, আমার নয়, আমার সৌমিন্দ্র রায়চৌধুরী বলে একজন জার্নালিস্ট, তিনি আমার অনেক গান লিখেছেন, এবং মান্নাদের, যে আমার সেকেন্ড পার্টটা মানুষকে শোনানো হলো না। না, ওটা ভেবো না, ওটা তুমি ভেবো না, কেননা তা আমি আমার লাস্ট গানটা গাইছি, প্লিজ, ওটা তো আইকনিক সং। তোমরা লেখাটা শোনো। এটা সৌমিন্দ্রবাবুর একটা অন্তরা গাইছি, দেন আই এম সুইচিং অন টু দ্য অরিজিনাল। একটা অন্তরা, বেশি ভালো জিনিস বেশি শুনতে নেই। নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পুজোটা কাটাবে, কি এক জরুরি কাজে ঢাকার অফিস থেকে মাইদুলকেও নাকি পাঠাবে। নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পুজোটা কাটাবে, কি এক জরুরি কাজে ঢাকার অফিস থেকে মাইদুলকেও নাকি পাঠাবে। একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা, আসবে না অমলার রমারায়। আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে, ওদের কখনো কি ভোলা যায়? স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউসে, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল, সে আজ আর নেই। All acquaintance we forgot and never brought to mind. Should all acquaintance be forgot and old lang syne? একটা টেবিলে সেই গৌরী প্রসন্ন মজুমদার, একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকো, রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকো, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। গাও এটা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আজ আর নেই। লা 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 লা। দারুণ বাজিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। নমস্কার।